ঠিক আছে না? ওকে, তাহলে আমরা শুরু করি নাকি? সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেটম একাডেমি পক্ষ থেকে। আহ, আজকে আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যুক্তিবিদ্যা, এবং এখান থেকে আমি আলোচনা করব যুক্তিবিদ্যার প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। আহ, আপনারা যারা এখানে যুক্ত আছেন তারা হয়তো আমাকে কেউই চিনেন না, কারণ আমি আজকে এখানে আপনাদের সাথে নতুন আর কি। তো আমি প্রথমে আমার একটু পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে শুভ সরকার, অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যুক্তিবিদ্যা। এখন এই যুক্তিবিদ্যাটা কি, এইটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে আসলে যুক্তিবিদ্যাটা আসলো কোথা থেকে, অর্থাৎ যুক্তিবিদ্যার যে উৎপত্তি সেইটা সম্পর্কে কিন্তু আমাদের একটা সম্যক ধারণা থাকতে হবে, তাহলে আমরা যুক্তিবিদ্যাটাকে বুঝতে পারবো। এখন একটা কথা আসে যে অনেকেই বলে, বা আমি যতদূর জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম সমস্যা থাকে, তারা বলে যে আসলে ভাইয়া যুক্তিবিদ্যাটা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ কি? এর কারণ হচ্ছে যে যুক্তিবিদ্যা বিষয়টাকে আমরা সেভাবে ক্যাপচারই করতে পারি না। কেন পারি না? এই যে একটা বিষয় যে যুক্তিবিদ্যা আসলে কি নিয়ে আলোচনা করে এবং কিভাবে আলোচনা করে, এইটা যদি আমরা খুব ভালোভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু যুক্তিবিদ্যাটা আমাদের কাছে অনেক কঠিন বলে মনে হবে। সো যুক্তিবিদ্যাকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এখন আমি এই যুক্তিবিদ্যার যে প্রথম পত্রের প্রথম ও দ্বিতীয় অধ্যায় আছে, আমি এটা নিয়ে আলোচনা করব। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে মূলত যুক্তিবিদ্যাটা কি। ওকে, তো আমরা শুরু করি। যে যুক্তিবিদ্যার যে বিষয়টা আছে, প্রথম পত্র প্রথম অধ্যায়। এখন যুক্তিবিদ্যা পরিচিতি, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। যুক্তিবিদ্যা পরিচিতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশ, যে এই যুক্তিবিদ্যাটা কিভাবে আসলো এবং এটা কিভাবে সময়ের প্রেক্ষিতে কালের ন্যায় ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়েছে, সেটাই আমরা আলোচনা করব। দেখা যাচ্ছে যে দর্শনের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে দর্শনের তিনটি শাখা। এখানে একটা কথা বলে রাখা ভালো যে দর্শন বিষয়টা কি। আমরা যেহেতু যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রে আমাদের প্রথমতই জানতে হবে যে দর্শন বিষয়টা কি, কারণ যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনেরই একটা অংশ। একটু বলে রাখি যে দর্শন, ওকে, কালারটা আসছে। দর্শন, এই যে দর্শন বিষয়টা আমরা দেখছি, এই দর্শনটা হচ্ছে আমাদের মূলত যুক্তিবিদ্যার যে মূল বিষয়। যুক্তিবিদ্যার যেখান থেকে আসছে সেটাই হচ্ছে দর্শন। এখন দর্শন বলতে কি বোঝায় এটা একটু বলে নিই অল্প করে। যে আমাদের যে জগৎ এবং জীবন সম্পর্কে যে একটা যৌক্তিক আলোচনা, অর্থাৎ জগৎ ও জীবন সম্পর্কে যে মৌলিক প্রশ্নাবলী বা মৌলিক সমস্যাবলীগুলো আছে, এই সমস্যাবলীগুলোর একটি যৌক্তিক পর্যালোচনা করাই হচ্ছে দর্শনের কাজ। এখন আমরা যেটা দেখছিলাম যে আমাদের যুক্তিবিদ্যার যে উৎপত্তি এবং ক্রমিক বিকাশ, এই ক্রমবিকাশের ক্ষেত্রে
আমরা তিনটা বিষয় দেখি দর্শনের ক্ষেত্রে। সেখানে কি আছে, যে একে আছে জ্ঞানবিদ্যা, প্রথমে আছে কি ভাই, জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যাটা কি, জ্ঞানের যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করে জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যা দর্শনের একটি শাখা। আমরা প্রথমে জানলাম যে দর্শনের তিনটি শাখা আছে, মূল শাখা অর্থাৎ প্রধান শাখা যেটাকে বলা হয় সেটা হচ্ছে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। জ্ঞানবিদ্যার কাজটা হচ্ছে কি, জ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করা। অধিবিদ্যার কাজটা কি, অধিবিদ্যাও কিন্তু জ্ঞান নিয়ে আলোচনা করে, কিন্তু কোন ধরনের জ্ঞান, যেটা আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যে থেকেও আবার এর বাইরে চলে যায়। অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে গডের কথা, তারপরে সোলের কথা, এই সকল বিষয় কিন্তু আমরা অধিবিদ্যার মধ্যে পেয়ে থাকি। এরপরে আসছে মূল্যবিদ্যা। এখন এই যে মূল্যবিদ্যা বিষয়টা, এই মূল্যবিদ্যা বিষয়টা থেকেই কিন্তু আমাদের এই যুক্তিবিদ্যা বিষয়টা আসছে। কিভাবে আসছে, আমরা জানি যে এই মূল্যবিদ্যা তিনটা বিষয় নিয়ে কাজ করে, সত্য, সুন্দর এবং মঙ্গল। সত্য, সুন্দর এবং মঙ্গলের আলোকে আলোচনা করে হচ্ছে আমাদের মূল্যবিদ্যা, এবং এই মূল্যবিদ্যার কাজটাই হচ্ছে সত্য, সুন্দর, মঙ্গলের আলোকে আমাদের যাবতীয় যে সমস্যাগুলো আছে পৃথিবীতে সেগুলোর একটা বিস্তারিত আলোচনা করা। এখন আমরা একটু দেখি যে যুক্তিবিদ্যার ইতিহাসে যুক্তির দুটি প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ এই যে যুক্তিবিদ্যার কথা বললাম, এইটার ক্ষেত্রে আবার আমরা দুইটি প্রক্রিয়া পাই। অর্থাৎ একটা কথা বলে রাখা ভালো যে এই যুক্তিবিদ্যাটা মূলত প্রাচীন গ্রিস, আমরা জানি যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। এর পূর্বে আমাদের একটুখানি বলা ভালো যে যুক্তিবিদ্যা বিষয়টা মূলত কি নির্দেশ করে। আমরা জানি যে মানুষের দুইটি প্রবৃত্তি আছে। প্রবৃত্তি দুইটা কি কি? নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে আমাদের জীববৃত্তি যেটাকে বলা হয়। অর্থাৎ আমাদের মানুষ হবার ক্ষেত্রে, এখন আমরা কাকে মানুষ বলবো, মানুষ হবার ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা কোয়ালিটি দরকার। এক নাম্বারটা হচ্ছে কি, জীববৃত্তি। জীববৃত্তির কিন্তু শুধুমাত্র মানুষের মধ্যে আছে এমনটা না, অন্য অন্য প্রাণী, পশু পাখি সবার মধ্যেই কিন্তু জীববৃত্তি বিষয়টা আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু আর একটা যে বিষয়, যেটার কারণে আমরা বলে থাকি যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, কেন বলি, কারণ এইখানে আর একটা কোয়ালিটি আমাদের উপরে কি বলে বর্তায়, সেটা হচ্ছে কি, বুদ্ধিবৃত্তি। এই যে দুইটা বৃত্তি আছে, একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, এই দুইটা কোয়ালিটির কারণেই কিন্তু আমরা মানুষকে বলি যে সৃষ্টির সেরা জীব। কারণ কি, আমরা আমাদের এই ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ডের বাইরেও যা কিছু আছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু চিন্তা করি এই যুক্তির মাধ্যমে। এবং এই যুক্তির ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে মানুষের যে দুইটা প্রবৃত্তি আছে, একটা জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এখন এই বুদ্ধির দ্বারা কিন্তু আমরা সমস্ত বিষয়কে কি করি, বিচার বিশ্লেষণ করে থাকি। তো যুক্তিবিদ্যা যখন পড়বো, যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনেকে বলে থাকে যে ভাই এটা তর্কবিদ্যা নাকি। তর্কবিদ্যা ঠিক আছে, যুক্তিবিদ্যা তর্কবিদ্যা দুইটা বিষয়ই কি বলা যায় যে কাছাকাছি, বাট দুইটা কিন্তু এক না। কেন এক না? তর্ক বিষয়টা একটুখানি ভিন্ন, এবং যুক্তি বিষয়টা কিন্তু আমরা যেটাকে ইংরেজিতে লজিক্যালি, আমরা বলি না যে একটা কথা বললাম যে লজিক আছে কথায়, বা লজিক্যালি বলছি, এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এতটুকু জানলাম যে যুক্তিবিদ্যাটা কি। এখন যুক্তিবিদ্যার যে উৎপত্তি ক্রম বিকাশের কথা বললাম, সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে দর্শনের তিনটি প্রধান শাখা, একটা হচ্ছে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। মূল্যবিদ্যা কি করে? মূল্যবিদ্যার কাজ হচ্ছে সত্য, সুন্দর ও মঙ্গলের আলোকে আমাদের যে সমস্ত বিষয়বলি এই বাস্তবিক জগতে পাই সেগুলোকে কি করা হয়, মূল্যায়ন করা হয়। সেই থেকে আসলে হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা। এখন যুক্তিবিদ্যার ইতিহাসে আমরা কি দেখি, যে যুক্তির দুইটি প্রক্রিয়া রয়েছে। একটা কি, একটা হচ্ছে অবরোহ, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আরোহ। অর্থাৎ যুক্তিবিদ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ। এখন এই যে অবরোহ যুক্তিবিদ্যাটা আছে, এটা মূলত আমরা সেই অ্যারিস্টটলের ইতিহাস থেকে পাই। অর্থাৎ অ্যারিস্টটল যিনি ছিলেন, তিনি এই অবরোহ যুক্তিবিদ্যায় আলোচনা করেছেন। পরবর্তীতে তার যে যুক্তিবিদ্যার আলোচনা, সেটাকে বিশ্লেষণ, সংশ্লেষণ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে আমরা আর একটা কি পাই, প্রক্রিয়া পাই, সেটা হচ্ছে আরোহ। এই আরোহ প্রক্রিয়া, যাই হোক, এইগুলোর আলোচনায় আমরা পরে যাব, যেহেতু আমরা প্রথম অধ্যায়ে আছি। সেক্ষেত্রে একটু যুক্তিবিদ্যার
ইতিহাস জানা দরকার। কেমন? যুক্তিবিদ্যার ইতিহাস থেকে জানা যায় যে ইংরেজি শব্দ, অর্থাৎ যুক্তিবিদ্যাকে আমরা ইংরেজিতে লজিক বলে থাকি। যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ কি? লজিক। এখন এই লজিক শব্দটা কোথা থেকে আসলো? এটা মূলত একটি গ্রিক শব্দ, এবং এই গ্রিক শব্দ আর ইংরেজি শব্দের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কেমন? সেটা হচ্ছে যে ইংরেজিতে আমরা লজিক বলে থাকি, অর্থাৎ LOGIC, লজিক। এইটাকে গ্রিক ভাষায় বলা হয় লজিকে। যেমন বানানটা কেমন হবে? LOGIKE, লজিকে। অর্থাৎ এই লজিক ইংরেজি শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ লজিকে থেকে। এই একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যখন এই বিষয়ের MCQ সলভ করবো বা MCQ পরীক্ষাতে আসবে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এই বিষয়টা জানতে হবে যে এই লজিক শব্দটা কোথা থেকে এসেছে। এটা মূলত একটি গ্রিক শব্দ, লজিকে থেকে এসেছে। হ্যাঁ, লজিকের শব্দটি হচ্ছে লগস শব্দের বিশেষণ। আমরা জানি বিশেষণ কি, যা কোনো বিশেষ্যকে কি করে? গুণান্বিত করে বা সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে। এই লজিকের শব্দটির বিশেষণ হচ্ছে লগস। এই লগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা, শব্দ বা ভাষা। সেই অর্থে আমরা যুক্তিবিদ্যাকে বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। এই আলোচনা পরবর্তীতে আমরা আরো করব, যখন আমরা বিভিন্ন যুক্তিবিদদের মতবাদ শুনবো এই যুক্তিবিদ্যা সম্পর্কে, তাদের যে সংজ্ঞাগুলো আছে যুক্তিবিদ্যা কাকে বলে সেই বিষয়, তখন আমরা এই বিষয়গুলো পেয়ে যাব। যাই হোক, এতটুকু জানলাম যে আমাদের লজিক শব্দটা হচ্ছে গ্রিক শব্দ, লজিকে থেকে এসেছে, যেটা হচ্ছে কি লগস শব্দের বিশেষণ। এই লগস শব্দের অর্থটা হচ্ছে কি যুক্তি, চিন্তা বা ভাষা। এখন ইতিপূর্বেই আমি বলেছি যে যুক্তিবিদ্যার জনক হিসেবে আমরা কাকে আখ্যায়িত করি? যুক্তিবিদ্যার জনক হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি অ্যারিস্টটলকে। ওকে, দেখি আমাদের একটু ফেসবুকে পেজটা দেখি অবস্থা। একজন বলছেন যে 2টি অধ্যায় তো আমাদের নাই। আমি তো সিলেবাস দেখলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং হচ্ছে ষষ্ঠ অধ্যায় আছে আমাদের নতুন সিলেবাস অনুযায়ী। আচ্ছা, নৈর্বৃত্তিকের জন্য জরুরি বিষয়গুলো কি পড়াবেন নাকি শুধু বেসিক বিষয় পড়াবেন? অবশ্যই নৈর্বৃত্তিকের জন্য বিষয়গুলো পড়াবো। আমি এই ক্লাসটা শেষে কিছু MCQ সলভ করে দেবো এবং এগুলো দেখানোর চেষ্টা করব। সেই সাথে চেষ্টা করব আমাদের যে সিকিউ প্রশ্ন যেগুলো আসে, অর্থাৎ সৃজনশীল যে প্রশ্নগুলো আসে, সেগুলোও একটু দেখানোর চেষ্টা করব। তো মূলত আমি যেহেতু এটা প্রথম ক্লাস যুক্তিবিদ্যা পরিচিতি, তো সেই ক্ষেত্রে আমি একটু ওভারভিউ ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলে যুক্তিবিদ্যাটা কি। আমি একটু বলবো যে আপনারা কি আমার ক্লাস বুঝতে পারতেছেন? মানে আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আসলে আমি যুক্তিবিদ্যাটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারতেছি? একটুখানি রেসপন্স করবেন। ওকে, একজন বলছেন 1, 3, 4, 5, 6, 7 আছে। ওকে, আমরা প্রথম অধ্যায়টাই বেশি আলোচনা করব, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় তেমন কিছু নাই, জাস্ট প্রথম অধ্যায়টাই বেশি আলোচনা করব, সমস্যা নাই, সিলেবাসটা ধরা যাবে। ওকে, ঠিক আছে, আমরা আবার একটু সামনের দিকে অগ্রসর হই। তাহলে এতটুকু বোঝা গেল যে আমাদের যুক্তিবিদ্যা আমরা দুইটি প্রক্রিয়া পাই। একটা হচ্ছে কি, যুক্তিবিদ্যাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি যে অবরোহ, আর একটা হচ্ছে আরোহ। এই বিষয়টা কিন্তু পরবর্তী চ্যাপ্টারে যখন অনুমান পড়বো, পরবর্তী অধ্যায়ে আমরা দেখবো যে অনুমান বিষয় নিয়ে আলোচনা করব, তখন আমরা এই বিষয়গুলো পাবো। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগোই। এতটুকু আলোচনা হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে যুক্তিবিদ্যার উৎপত্তির ক্ষেত্রে আমরা কি বললাম যে এটা কিন্তু দর্শন থেকে আসছে। এই দর্শন থেকে আসার কারণে আমরা জানি যে অ্যারিস্টটল একজন গ্রিক দার্শনিক। তিনি এই যুক্তিবিদ্যা বিষয়ক একটা গ্রন্থ লিখেছেন। সেটাকে কি বলা হয় ভাই? এটা কিন্তু জানতে হবে। আপনারা সবাই একটু খেয়াল রাখবেন যে এই যে অ্যারিস্টটল যে গ্রন্থটা লিখেছেন সেটা হচ্ছে অর্গানন, ঠিক আছে? অর্গানন। এবং তিনি এই যুক্তিবিদ্যাকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করেছে সেই বিষয়টা আমাদের খুব মানে গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ আপনারা যখন এই যে ক খ প্রশ্নের উত্তর লেখেন
বিশেষ করে ক্ষেত্রেই বেশি আসে যে অ্যারিস্টটলের মতে যুক্তিবিদ্যা কি, বা যখন আমরা বলবো আই এম কপির মতে কি, কার্ভেট ট্রিটের মতে কি, তখন জোসেফের মতে কি, এগুলো কিন্তু আমাদেরকে সংজ্ঞা একদম এক্সাক্ট দিতে হবে। এখানে কিন্তু আমরা বানায় লেখার কোনো সুযোগ পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলোকে একটুখানি বেশি করে ফোকাস করতে হবে। তাহলে দেখেন অ্যারিস্টটল যুক্তিবিদ্যা সম্পর্কে কি সংজ্ঞাটা দিয়েছেন। তিনি বলেছেন যে যুক্তিবিদ্যা হলো সার্বিক থেকে বিশেষে এবং কারণ থেকে কার্যে যাওয়ার প্রক্রিয়া। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে সার্বিকটা কি সকল বিষয় থাকবে, আর বিশেষ কি কোনো একটা নির্দিষ্ট বিষয়কে আমি ধরলাম। ধরেন এইটার এক্সাম্পল আছে, আমি একটু পরে দিচ্ছি। এখন বলছে যে কারণ থেকে কার্য। এর আগে একটু বলা দরকার যে কারণটা কি আর কার্যটা কি। কারণ আর কার্য, কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে কার্যের পূর্বাবস্থা। অর্থাৎ কি, একটা কার্য সংগঠিত হওয়ার পূর্বে যেটা হয় সেটাই হচ্ছে কারণ। ঠিক আছে, যেমন মনে করেন আমরা দেখলাম যে কোনো এক জায়গায় ধোঁয়া উঠছে। ঠিক আছে, এখন এই ধোঁয়া ওঠাটার পেছনে কারণটা কি? অর্থাৎ ধোঁয়া ওঠাটা হচ্ছে একটা কার্য, আমরা যেটা দেখলাম বা প্রত্যক্ষণ করলাম। এখন এইটার পেছনে কারণটা কি সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো সেই ক্ষেত্রে কারণটা হচ্ছে আগুন। এখন আগুন ছাড়া তো ধোঁয়া মানে স্বাভাবিকভাবে হয় না, যদিও হয় আমরা অনেক কি বলে ইলেকট্রিক বিষয়গুলো দিয়ে করতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু কারণ থাকলো যে আমরা ইলেকট্রনিক্স বা অনেক সিস্টেম থাকে না, এগুলো দিয়ে কিন্তু করে আর কি ধোঁয়াটা আর কি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে এই ধোঁয়া ওঠার কারণটা কি, যে আগুন। সো অ্যারিস্টটল বোঝানোর চেষ্টা করছেন যে প্রথমে একটা সামগ্রিক বিষয় থাকবে, যেটাকে তিনি বলছেন সার্বিক থেকে বিশেষে এবং কারণ থেকে কার্যে যাওয়ার একটা প্রক্রিয়া। আমরা পূর্বেই বলেছিলাম যে অ্যারিস্টটল যে যুক্তিবিদ্যাটা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে কি, বলতে পারবেন? আপনারা একটু রেসপন্স করেন। একটু রেসপন্স করেন যে আমি বলছি অ্যারিস্টটল যুক্তির কোন প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ তিনি যুক্তির কোন প্রক্রিয়াটাকে হাইলাইট করেছেন, বলতে পারবেন? হ্যাঁ, একজন বলছেন 3 অধ্যায়টা ধরলে ভালো হতো। হ্যাঁ, 3 অধ্যায়টা আমি নেক্সট ক্লাসে 3 অধ্যায়টাই পড়াবো। ঠিক আছে, 3 অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। ওইখানে যুক্তির বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা আছে, ওইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওটা পড়াবো, ওটা হচ্ছে নেক্সট ক্লাসে। এখন 1 নাম্বারটায় আমি একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না এর আগে কিভাবে পড়েছিল, আমি একটু আমার মতো করে পড়ানোর চেষ্টা করছি। যাই হোক, যে আলোচনায় ছিলাম যে অ্যারিস্টটল যুক্তির কোন প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করেছেন এটা আমাদেরকে জানতে হবে। তো আমি প্রথমেই বলছিলাম যে অ্যারিস্টটল মূলত অবরোহ যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ যুক্তি প্রক্রিয়ার অবরোহ বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। সেটা কেমন? সেটা হচ্ছে যে প্রথমে একটা সার্বিক বিষয় থাকবে এবং সেটা থেকে আমরা কি করব, একটা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করব। দেখেন একটু খেয়াল করেন, এখানে আছে যে এই যে অবরোহ যুক্তিবিদ্যাটা আছে, যেটা অ্যারিস্টটল কর্তৃক আলোচিত হয়েছে এবং তার যে যুক্তিবিদ্যা বিষয়ক গ্রন্থ অর্গানন সেখানে আলোচনা করেছেন যে অবরোহ যুক্তিবিদ্যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আকারগত সত্যতা লাভ। এটা কেমন? আমরা জানি যে 2 ধরনের সত্যতা লাভ করতে পারি আমরা কোনো একটা বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে কি আকারগত এবং বস্তুগত। বস্তুগতটা কেমন এবং আকারগতটা কেমন? আকারগতটা কেমন, জাস্ট একটা ফর্ম থাকবে, অর্থাৎ এটা এ সমান সমান বি, বি সমান সমান সি, সুতরাং আমরা বলতে পারি যে এ সমান সমান সি। এটা একটা আকার, একটা ফর্ম। ঠিক আছে, এটার কিন্তু বস্তুগত কোনো সত্যতা থাকলেও থাকতে পারে অথবা না থাকলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অ্যারিস্টটলের একটা যুক্তির প্রক্রিয়া, যেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আমরা সব সময় আকারগত সত্যতার দিকে কি করব, আলোকপাত করব। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে সকল মানুষ হয় মরণশীল। প্রথমেই বলা হয়েছে যে সকল মানুষ, তার মানে কি পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে, কালো হোক, ছোট হোক, বড় হোক, খাটো হোক, সব মানুষ কি হবে, সকল মানুষ হবে মরণশীল। এটা আমি একটা সার্বিক আশ্রয় বাক্য ধরে নিয়েছি। এইটা একটা আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য। অর্থাৎ
এই যে সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। দেখেন এখানে আমাদের আছে হচ্ছে কি, সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। আর রহিম হয় একজন মানুষ, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। ঠিক আছে, এইটা যে আছে, এই যে আমাদের এই যে অতএব দেওয়া আছে, এইটা এখানে এখানে দেখছেন, এটা হচ্ছে অতএব দিয়ে আমরা মূলত কি লিখি, অতএব দিয়ে আমরা লিখি হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ কি, আমরা বলেছি যে অ্যারিস্টটলের যে অবরোহ যুক্তিবিদ্যা, সেখানে কি করা হয়েছে, যে সার্বিক থেকে বিশেষে যাওয়া হয়েছে। দেখেন তো ভাই, এখানে আছে না সকল মানুষ হয় মরণশীল, তার মানে কি আমি পৃথিবীর সমস্ত মানুষকে ধরে নিয়েছি যে তারা সবাই হবে মরণশীল। এখন রহিম হয় একজন মানুষ, রহিম একজন মানুষ, সুতরাং কি হবে, অতএব রহিম হয় মরণশীল। সিদ্ধান্ত কি নিলাম, যে রহিম হয় মরণশীল। তার মানে কি, এটা হচ্ছে আমাদের কি আপ টু বটম, বটমের দিকে আসলো না, অর্থাৎ কি এটা আসলো হচ্ছে আমাদের এরকম। হ্যাঁ, এটা হচ্ছে অবরোহ। দেখেন এটা হচ্ছে অবরোহ, তার মানে কি নিচের দিকে চলে আসলো, অর্থাৎ বড় থেকে ছোটতে আসা। বড় থেকে ছোটতে আসা হচ্ছে অবরোহ। এর পরবর্তীতে আমরা যখন আরোহর আলোচনা করব, তখন আমরা দেখব হচ্ছে কি, এটা হচ্ছে আরোহ। অর্থাৎ যখন আমরা উপরের দিকে যাব, অর্থাৎ ছোট থেকে পরের দিকে যাব, তখন হচ্ছে হবে কি আরোহ। আরোহ মানে কি ভাই, আরোহ মানে হচ্ছে আরোহণ করা, উপরের দিকে ওঠা। আর অবরোহ মানে কি, বলে না যে অবতরণ করেছে, কোন একটা বিমান অবতরণ করেছে, তখন কিন্তু সেটা নিচের দিকে আসে, অর্থাৎ নিচে নামে। সুতরাং অ্যারিস্টটলের যে বিষয়টা, সেটা কি ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার লেখেন, তাহলে বুঝতে পারবো যে অ্যারিস্টটলের যে অবরোহ যে যুক্তির প্রক্রিয়া, সেটা ক্লিয়ার হয়েছে। এই আপনারা কি ক্লিয়ার এটুকু? অ্যারিস্টটলের আলোচনা কি ক্লিয়ার এটুকু, যে অবরোহ যুক্তিবিদ্যাটা, এটা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে এগোচ্ছি। এখন দেখেন, যেহেতু অবরোহ আলোচনা করে ফেলেছি, এখন একটু আলোচনা করব হচ্ছে আরোহ। আরোহ, আমরা বলছিলাম কি, আরোহ হচ্ছে নিচ থেকে উপরের দিকে যায়। দেখেন এই এক্সাম্পলটা একটু লক্ষ্য করেন, যে এখানে যে একটা এক্সাম্পল আছে, এই উপরে আলোচনাটা একটু পরে করছি, এটা পরে করছি, এইখানে একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে আমি যে দুইটি যুক্তি প্রক্রিয়া আছে সেটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমি অ্যারিস্টটল অবরোহ যুক্তি প্রক্রিয়া আলোচনা করছি, এখন দেখেন যে আরোহ যুক্তি প্রক্রিয়াটা কেমন। আমি বলেছিলাম যে অবরোহ কি হয়, সার্বিক সিদ্ধান্ত থেকে একটা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর আরোহে কি করা হয়, যে বিশেষ বিশেষ সিদ্ধান্ত থেকে একটি বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থেকে একটি সার্বিক সিদ্ধান্তে যাওয়া হয়। যেমন এখানে কি বলা হয়েছে, যে রহিম হয় মরণশীল, একটা আশ্রয় বাক্য। করিম হয় মরণশীল, এটা আর একটা আশ্রয় বাক্য। অনিতা হয় মরণশীল, এটা আর একটা আশ্রয় বাক্য। রনিতা হয় মরণশীল, এইটা আর একটা আশ্রয় বাক্য। অর্থাৎ কি, আমরা কিন্তু এখানে 4টা আশ্রয় বাক্য নিয়েছি। আপনি 10টাও নিতে পারেন, 100টাও নিতে পারেন, 1 কোটিও নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি 2টাও নিতে পারেন। ঠিক আছে, অর্থাৎ রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, অনিতা হয় মরণশীল, রনিতা হয় মরণশীল। তার মানে কি, আমরা এইটা ধরে নিচ্ছি যে সম্ভবত এখানে কিন্তু এই আরোহের ক্ষেত্রে একটু সম্ভাবনা চলে আসে। কারণ আমরা যদি একটা মানুষও দেখাইতে পারি যে মারা যায়নি বা যাবে না, এরকম যদি কোনো দৃষ্টান্ত আমরা দেখাইতে পারি, তাহলে কিন্তু আমাদের এই আরোহ প্রক্রিয়াটা মিথ্যা হয়ে যাবে। সুতরাং আমরা এখানে একটু সম্ভবত ইউজ করব, যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, অনিতা হয় মরণশীল, রনিতা হয় মরণশীল, অতএব যে সকল মানুষ হয় মরণশীল। যেটা বলছিলাম যে আরোহতে কি করা হয়, বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থেকে একটি সার্বিক সিদ্ধান্তে পৌঁছানো হয়। অর্থাৎ এখানে একটু খেয়াল করেন যে রহিম হয় মরণশীল, এটা একটা বিশেষ আশ্রয় বাক্য। করিম হয় মরণশীল, অনিতা হয় মরণশীল, রনিতা হয় মরণশীল, প্রত্যেকটা কিন্তু বিশেষ আশ্রয় বাক্য। এবং এই আশ্রয় বাক্য থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেটা হচ্ছে কি, যে সকল মানুষ হয় মরণশীল। এতটুকু কি ক্লিয়ার? অবরোহ আরোহ।
তন্ময় দেবনাথ ফার্স্ট পেপার, হ্যাঁ প্রথম পত্র। ওকে, অবরোহ আরোহ আলোচনা করলাম। এখন আমরা একটু আলোচনা করি যে বিভিন্ন যুক্তিবিদদের প্রদত্ত ধারণা, অর্থাৎ আমরা যুক্তিবিদ্যার আলোচনায় বেশ কয়েকজন যুক্তিবিদদের মতামত পাবো, যারা যুক্তিবিদ্যাকে তাদের মতো করে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তো ইতিপূর্বে আমি একজনের কথা আলোচনা করেছি, সে হচ্ছে কে? সে হচ্ছে অ্যারিস্টটল। তিনি অবরোহ যুক্তিবিদ্যা মানে যুক্তি প্রক্রিয়াটাকে তিনি ব্যাখ্যা করেছেন যে বিশেষ থেকে সার্বিক থেকে বিশেষে এবং কারণ থেকে কি কার্যে যাওয়ার একটা প্রক্রিয়া, তাই না? এটা কিন্তু আলোচনা করা শেষ। এখন দেখেন যে যুক্তিবিদ্যায় আশ্রয় বাক্যগুলোর বাস্তবতা পরীক্ষা করে পার্থিব বস্তু সম্পর্কে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত টানা হয়, তাকে আরোহ যুক্তিবিদ্যা বলে। এটা হচ্ছে আরোহ যুক্তিবিদ্যার একটা সংজ্ঞা, ঠিক আছে? এখন এই আরোহ যুক্তিবিদ্যায় আকারগত এবং বস্তুগত উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, সত্যতা লাভ করা যায়, তাই না? এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি আকারগত বস্তুগত উভয় প্রকারের সত্যতা লাভ করা। অর্থাৎ দেখেন এখানে কি বলছে, একটা কথা আসে যে দেখেন এখানে একটু খেয়াল করেন, ব্যাপক কথাটা একটু খেয়াল করেন। এই ব্যাপক দ্বারা কি বোঝাচ্ছে? ব্যাপক অর্থে আমরা বলি না যে সে দেখতে কেমন, বলে না যে ব্যাপক সুন্দর। এই ব্যাপকটা হচ্ছে বিশাল, অর্থাৎ সামগ্রিকতাকে নির্দেশ করছে। এখানে বলছে যে আরোহ যুক্তিবিদ্যার সর্বক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয়। কেন ব্যাপক হবে? এই যে আমরা দেখলাম যে রহিময় মরণশীল, এটা হচ্ছে কি একটা বিশেষ আশ্রয় বাক্য। করিম হয়, অনিতা হয়, রনিতা হয়, এইখানে কি দেখলাম আমরা যে সকল মানুষ হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখন এই যে এক একটা আশ্রয় বাক্য আছে, এইগুলোর থেকে কি এটা বেশি হচ্ছে না? অর্থাৎ সবাইকে যখন ধরবো তাহলে তো আমাদের চারজন তো তার কাছে খুবই নগণ্য, তাই না? আমরা যদি 1 কোটিও ধরি, আমাদের কত সারা পৃথিবীতে 700 কোটির উপরে মানুষজন আছে, তাই না, লোক সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা সকল মানুষকে ধরে নিলাম, চারজন তো তার কাছে অল্পই হবে। সুতরাং আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা হবে ব্যাপক। এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ, তন্ময় দেবনাথ ঘ বুঝার একটা পরামর্শ। অবভিয়াসলি আমি দিব এটা। এই আলোচনা শেষ করে আমি দিব এটা, যে কিভাবে ঘ এবং সিকিউটা কিভাবে লিখতে হয়, এটার একটা প্রসেস আমি বলে দিব, যে খুব সহজভাবে কিভাবে সিকিউ আমরা কমপ্লিট করতে পারি সেটাও বলবো, অসুবিধা নাই। ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমরা একটু সামনের দিকে এগোই তাহলে। দেখেন একটু খেয়াল করেন যে জেস মিল প্রদত্ত ধারণা, অর্থাৎ যুক্তিবিদ্যা সম্পর্কে জেস মিল কি সংজ্ঞাটা দিয়েছেন। আমি কিন্তু একটা কথা বলে রাখছি যে এই জেস মিল, কার্বেট্রিট, অ্যারিস্টটল, আইএম কপি, এদের সংজ্ঞাগুলো কিন্তু এক্সাক্ট মুখস্থ করতে হবে ভাই। এক্সাক্ট মুখস্থ না করলে কিন্তু আপনি পরীক্ষার খাতায় লিখলে পারে কিন্তু সেটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, কারণ আপনি নিজের কোনো সংজ্ঞা দিলে সেখানে চলবে না। ক নাম্বার এক্সাক্ট অ্যাজ ইট ইজ আপনাকে অ্যান্সার করতে হবে। সো যে যুক্তিবিদ যেটা সংজ্ঞা দিয়েছেন সেটাই আমাদেরকে কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে পরীক্ষার খাতায়। ক্লিয়ার? এখন দেখেন যে জেস মিল প্রদত্ত ধারণা, জেস মিল কি বলছেন? জেস মিল বলছেন যে যুক্তিবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য মনন ক্রিয়া সম্পর্কে এবং সহায়ক মানসিক প্রক্রিয়া সমূহ সম্পর্কে আলোচনা করে। সংজ্ঞাটা যদিও একটু বড়, আমি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি। দেখেন কি বলছেন, যুক্তিবিদ্যা প্রথমে কি বলছে, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান। এই দেখেন এইটুকু একটু খেয়াল করেন, প্রথমত হচ্ছে যুক্তিবিদ্যা এমন একটি বিজ্ঞান, অর্থাৎ এটাকে আমি একটা বিজ্ঞান হিসেবে ধরে নিলাম। কি করে, এটার কাজ কি, যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে, এই যে দেখেন একটা বিষয়, জ্ঞাত সত্য আর অজ্ঞাত সত্য, এটা একটু আলোচনা করে নেই। জ্ঞাত মানে কি, জ্ঞাত মানে জানা, আর অজ্ঞাত অর্থ যে অজানা, অর্থাৎ কি জানা থেকে অজানায় উপনীত হয়। অর্থাৎ কোন একটা জানা সত্য কেমন হতে পারে, ধরেন আমি যে আবার আগুন আর ধোঁয়ার এক্সাম্পলটা দিতে পারি, যে কোনো একটা জায়গায় দেখলাম ধোঁয়া উঠতেছে, অর্থাৎ সেখান থেকে আমি একটু অনুমান করতে পারি যে সেখানে অবশ্যই আগুন লাগছে বা আগুন আছে সেখানে, না হলে তো ধোঁয়া আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদের জানা সত্যটা কি, আমরা জানি যে আগুন যেখানে লাগে বা আগুন যেখানে থাকে সেখানে ধোঁয়া হয়, তাই না? এটা কিন্তু স্বাভাবিক একটা ধারণা, আমরা সবাই জানি এটা। অর্থাৎ এটা জ্ঞাত বিষয়, জ্ঞাত অর্থাৎ জানা বিষয়। এখন এই জানা সত্য থেকে অজানা সত্যি কেন যাব? এখন আমরা গিয়ে দেখলাম সেখানে
কি বলে ধোঁয়া আছে বাট আগুন নাই, তাহলে কিন্তু বিষয়টা আমাদের মিথ্যা হয়ে গেল। অর্থাৎ এটা কিন্তু জানি না যে অরিজিনালি সেখানে আগুন আছে কিনা, কিন্তু এইটা জানি যে আগুন এবং ধোঁয়া দুইটা কি পরস্পর সম্পর্কিত, কার্যকারণ সম্পর্কে সম্পর্কিত থাকে। তাহলে এখানে যুক্তিবিদ মিল কি বলছেন জে এস মিল, যে যুক্তিবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য কি করে, মনন ক্রিয়া সম্পর্কে এবং সহায়ক মানসিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ কি, যুক্তিবিদ্যা এমন একটা বিজ্ঞান যেটা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার জন্য আমাদের যে মনন ক্রিয়া সেইটা সম্পর্কে কি করে, আলোচনা করে। এই হচ্ছে জে এস মিলের কথা। এটা আপনারা একটু খালি ভালো করে দেখে নেবেন, কারণ এইটা থেকে কোশ্চেন আসতেই পারে যে জে এস মিলের মতে যুক্তিবিদ্যা কাকে বলে, এটা আসতে পারে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে আরেকটা সংজ্ঞায় যাই। দেখেন এখানে কি বলছে, জোসেফ, এটা ছোট আছে ভাই, এটা খুব তাড়াতাড়ি বোঝা যাবে। আমরা বলছিলাম না যে লজিকে গ্রিক ওয়ার্ড যেটা লগোস, লগোসের বিশেষণ, আর লগোস অর্থ কি, চিন্তা, ভাষা, এগুলো বলছিলাম না। তখন এই কথাটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি কে, জোসেফ। কি বলছে, যুক্তিবিদ্যা সম্পর্কে জোসেফের মত হলো যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। অর্থাৎ আমরা যে চিন্তা করি সেই চিন্তার বিজ্ঞানটাই হচ্ছে যুক্তিবিদ্যা। কে বলছে, এটা বলছে জোসেফ। এটা অনেক সহজ। আমরা আর একটাতে যাচ্ছি। এই যে মূল ধারণাটা, যুক্তিবিদ্যা যেখানে আমরা আলোচিত বা আলোচনা হয় সেইখানে কিন্তু এই ব্যক্তির নাম আমরা পাই, আই এম কপি। আই এম কপির পূর্ণ নাম জানেন, জানেন না? আই এম কপি হচ্ছে আরভিং এম কপি, এটা হচ্ছে পূর্ণ নাম, আরভিং এম কপি। তিনি একটি ধারণা দিয়েছেন যুক্তিবিদ্যা সম্পর্কে, যে আধুনিক প্রতীকী যুক্তিবিদ আই এম কপি প্রচলিত বা গতানুগতিক যুক্তিবিদ্যার সমালোচনা করেন। তিনি যুক্তিবিদ্যাকে ব্যবহারিক দিকের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি কিন্তু শুধুমাত্র ওই তাত্ত্বিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, অর্থাৎ কোন একটা সংজ্ঞা জানলাম হয়ে গেল এরকমটা না। কি করতে হবে, এটার ব্যবহারিক দিকটাকে গুরুত্ব দিতে হবে। এই কপি কিন্তু সেই একই কাজটাই করেছেন। তিনি শুধুমাত্র ওই তাত্ত্বিক দিক নিয়েই পড়েছিলেন না, তিনি বলছেন কি, যে যুক্তিবিদ্যাকে ব্যবহারিক দিকের উপর সবিশেষ গুরুত্ব দিতে হবে বা দেওয়া উচিত। হ্যাঁ, তন্ময় দেবনাথ, জোসেফ এন্ড টমসন যুক্তিকে বিজ্ঞান ও কলা উভয় বলেছেন। হ্যাঁ, রাইট। হুম, ওকে ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমি আরেকটু সামনে যাচ্ছিলাম আর কি। ওকে, এখন দেখেন কিছু বিষয় চলে আসছে আমাদের সামনে, যে যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান নাকি একটি কলা। আমরা কি দেখলাম, যে জোসেফ এবং টমসন তিনি কিন্তু বলছেন যে যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান এবং কলা। এইটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে বিজ্ঞানটা কি। আপনারা জানেন বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞানটা কি? বিজ্ঞান হলো কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির কোনো একটি বিশেষ বিষয়ের সুশৃঙ্খল সুনির্দিষ্ট রূপ। প্রকৃতির বিভিন্ন বিভাগের বিশেষ জ্ঞানকে বলে বিজ্ঞান। মূল কথা হচ্ছে যা কোনো বিষয়ে যে বিশেষ জ্ঞান, সেটাই হচ্ছে বিজ্ঞান। আমরা বলছি না ছোটবেলায় যে পড়তাম না স্কুল লাইফে, যখন বলতাম যে বিশেষ জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যে বিশেষ জ্ঞান সেটাই হচ্ছে বিজ্ঞান। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে বিজ্ঞানটা কি আমরা জানলাম। এখন যুক্তিবিদ্যার সাথে এই বিজ্ঞানের কি সম্পর্ক, এইটা আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। এর আগে একটু বলে রাখি যে এই যে বিষয়গুলোকে আমরা রিলেট করব, যে যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞান, কলা, তারপরে এটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, তারপরে এর সাথে বিভিন্ন বিষয় আসে, যেমন চিকিৎসা বিজ্ঞান আসে, তারপরে আসে হচ্ছে আপনার স্বাস্থ্য বিজ্ঞান, তারপরে আসে হচ্ছে নন্দন তত্ত্ব, বিভিন্ন ধরনের বিজ্ঞান আছে। বিজ্ঞানের যত শাখা আছে, পদার্থ বিজ্ঞান বলেন, রসায়ন বিজ্ঞান বলেন, সবকিছুই কিন্তু আমাদের এই যুক্তিবিদ্যার আঙ্গিকেই আলোচনা করা যায়। এবং এই যুক্তি ছাড়া কিন্তু আমরা কোনো ধরনের কথা কিন্তু তার ভ্যালিডিটি পায় না। বলে না যে এটার মূল্যমান নির্ভর করে যৌক্তিকতার উপরে, কোনো কিছু যুক্তি দিয়ে না বললে পারে তো হবে না, যুক্তি থাকতে হবে। যুক্তি ছাড়া কোনোভাবেই কিছু বলা যাবে না। হুম, বিশেষ জ্ঞান, রাইট। অভিমানী মন, বিশেষ জ্ঞান, রাইট।
তাহলে বিজ্ঞানটা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান। এরপরে যাই কলা। কলাটা কি? কলা ভাই খাওয়ার কলা না, এটা কিন্তু খাওয়ার কলা না, এটা হচ্ছে আর্ট, অর্থাৎ কি শিল্প, এবং শিল্পের সহিত যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে কলার মধ্যে পড়ে। যেমন আমরা বলতে পারি যে কলা বলতে আমরা শিল্পকলাকে বুঝি, অর্থাৎ শিল্পীর যে কারুকার্য, শিল্পীর যে কর্মকাণ্ড, সেগুলোকে আমরা কলা বলে অভিহিত করে থাকি। এটা গাছে ধরা কলা না, এটা বুঝতে হবে। শিল্পশৈলী ও কলাকুশলী বৃত্তিকে কলা বলে, অর্থাৎ কি শিল্পী যে কাজটা করে এবং ওই কাজ সম্পর্কিত আরো যে বিভিন্ন ধরনের কি থাকে, কার্যক্রম থাকে না, যেমন ধরতে পারেন যে কেউ ছবি আঁকে, ছবি আঁকা, এটা কিন্তু একটা কলা বলা যায়, ঠিক আছে। এটাও কিন্তু শিল্পের মধ্যে পড়ে, অর্থাৎ কি শিল্প শৈলী, ছবি আঁকা এটা একটা কলা। এরকম আরো কিছু এক্সাম্পল দেন যেগুলো কলার মধ্যে ফেলতে পারি। যে বিদ্যা বিশেষ কোন উদ্দেশ্য সাধনে আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম কানুন শিক্ষা দেয় তাকে কলা বিদ্যা বলে। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ কি এটার একটা প্র্যাকটিক্যাল সাইড থাকে, তাই না? প্র্যাকটিক্যাল দিক, অর্থাৎ ব্যবহারিক দিক থাকবে, তখনই তো সেটাকে কলা বলা যায়। শিল্পী যখন তার শিল্প শৈলীকে ব্যবহারিক দিকে প্রয়োগ করে বা ব্যবহারিক অর্থে প্রয়োগ করে, তখন কিন্তু সেটাকে কলা বলি, তাই না? এখন এইখানে একটা কথা আছে, দেখেন যে কলা কুশলী বৃত্তিকে কলা বলে। আচ্ছা, ভালো কথা। কলার রয়েছে নান্দনিক মাধুর্য। এই যে নান্দনিক বিষয়টা কি জানেন? নান্দনিক বিষয়টা কি? নন্দন তত্ত্ব নাম শুনছেন? ইংরেজিতে বলা হয় অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স, হ্যাঁ। একটু খেয়াল করেন, দেখেন আমরা বলছিলাম যে দর্শন, তাই না? দর্শন, এটা শাখা কয়টি? আমরা বলছিলাম তিনটি। একটা হচ্ছে কি জ্ঞানবিদ্যা, আর একটা হচ্ছে অধিবিদ্যা, আর একটা হচ্ছে মূল্যবিদ্যা। দেখেন এই দর্শনের শাখা হচ্ছে তিনটা, একটা হচ্ছে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। এই যুক্তিবিদ্যাটা কিন্তু আমাদের এখান থেকে আসছে। এই মূল্যবিদ্যার কিন্তু আবার তিনটি শাখা। এইটির শাখা কয়টি? এটার তিনটি শাখা আছে। এটির আবার তিনটি শাখা। এক নম্বরটা কি? দেখেন যুক্তিবিদ্যা। দুই নম্বরটা কি? নীতিবিদ্যা। তিন নম্বরটা কি? দেখেন এই দর্শন বিষয়টা, এর তিনটা আমরা বলছিলাম যে তিনটা প্রধান শাখা। একটা হচ্ছে কি অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। মূল্যবিদ্যার আবার তিনটি শাখা। প্রথমটা কি? যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা এবং নন্দন তত্ত্ব। এই যে তিনটা বিষয় দেখলাম মূল্যবিদ্যার ক্ষেত্রে, এইগুলো কিন্তু আমাদের এই যুক্তিবিদ্যার মধ্যেই চলে যায়। এখন এই যে আমরা বললাম যে নান্দনিক মাধুর্য, এটা কিন্তু নন্দন তত্ত্বের আলোচিত বিষয়। এইগুলোর বিস্তারিত আলোচনা আপনারা পরবর্তীতে পাবেন। এটা হচ্ছে মানে সামগ্রিক অর্থে আলোচনা করা হয়তো, সেই ক্ষেত্রে এটা দর্শনের মধ্যে পড়ে। আর আমরা যেহেতু যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছি, সুতরাং আমরা শুধুমাত্র এই যুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবো। এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর লক্ষ্যে বললাম যে যুক্তিবিদ্যাটা কিভাবে আসছে আসলে মূলত। এটাই হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার একটা অগ্রযাত্রা, যেখান থেকে
কি দেখলাম যে দর্শন থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে যুক্তিবিদ্যা বিষয়টি চলে আসছে। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার তো যে যুক্তিবিদ্যা কি আর কলা কি, যুক্তিবিদ্যা বিজ্ঞান বলতে কি বোঝায়, কলা বলতে কি বোঝায়, এগুলো তো বুঝলাম, ঠিক আছে? এটুকু বুঝতে পারছেন? বুঝলে পারে একটু ক্লিয়ার লেখেন, তাহলে আমি পরবর্তীতে যাব। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ওকে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে যাচ্ছি। ওকে, খেয়াল করেন যে যুক্তিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা যুক্তিবিদ্যার আলোচনা করলাম যে যুক্তিবিদ্যাটা মূলত কি, যৌক্তিক যে আলোচনা করা হয় সেটাই হচ্ছে যুক্তিবিদ্যা। এখন এইটাকে আবার বলা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেন বলা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান? আমরা ইতিপূর্বে দেখানোর চেষ্টা করলাম যে দর্শনের যে প্রধান তিনটি শাখা আছে তার মধ্যে আমরা দেখলাম কি, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যা যে শেষের 3 নম্বরটা আছে সেটার আবার তিনটি শাখা, একটা হচ্ছে কি যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা এবং আরেকটি হচ্ছে কি নন্দন তত্ত্ব। আমাদের আলোচিত বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা। এখন আমরা বলছিলাম যে যুক্তিবিদ্যা আসে থেকে, যুক্তিবিদ্যা আসলে হচ্ছে অ্যারিস্টটলের সেই পূর্বের প্রাচীন যুগের আলোচনা থেকে। সেখানে আমরা দেখলাম যে অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যা বিষয়ক বই সেটার নাম হচ্ছে অর্গানন। অর্গানন বইয়ে তিনি কি করছেন, যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন এবং তার যুক্তি প্রক্রিয়াটা হচ্ছে কি, যুক্তি প্রক্রিয়াটা হলো অবরোহ প্রক্রিয়া। অর্থাৎ তিনি সেখানে দেখানোর চেষ্টা করেছেন যে সার্বিক সিদ্ধান্ত, সার্বিক একটি আশ্রয় বাক্য থেকে আমাদের কি হবে, একটি বিশেষ সিদ্ধান্ত আসবে। এরপর আমরা দেখলাম কি আরোহ যুক্তিবিদ্যা, সেটা কিন্তু অ্যারিস্টটল আলোচনা করেন নাই। অর্থাৎ অ্যারিস্টটলের আলোচনার মূল বিষয়টা ছিল হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা। ওকে, এখন দেখেন এখানে বলা হয়েছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ কেন বলবো? আদর্শনিষ্ঠ বলার পেছনে আমাদের কারণ কি? আদর্শনিষ্ঠ হয় কখন? যখন কি করে, যখন কোন আদর্শের আলোকে দেখেন, তাহলে আদর্শনিষ্ঠ বিষয়টা কি? কোন বিষয়কে যখন আমরা কি করব, আদর্শের আলোকে মূল্যায়ন করব, তখন সেটাকে বলা হয় হচ্ছে কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এখন যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা আদর্শনিষ্ঠ বিষয়টাকে কিভাবে প্রয়োগ করে থাকি? যুক্তিবিদ্যা আমরা তো জানি যে যুক্তি দেই। এখন যুক্তিটা কেমন হতে পারে? যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে এরকম একটা যুক্তি হতে পারে যে পৃথিবীর সকল কাক হয় কালো, পৃথিবীর সকল কাক হয় কালো, কাপড়টি হয় কালো, অতএব সিদ্ধান্ত নিতে পারি যে কাপড়টি হয় কাক। এটা একটা যুক্তি, এটা কিন্তু আকারগত সত্যতা আছে, বাট এটার বস্তুগত সত্যতা নেই। সুতরাং কি, আমি যখন বললাম যে সকল কাক হয় কালো, তাই না, অর্থাৎ এটা বলতে পারি যে সকল কালো হয় হচ্ছে কাক, এটাও বলতে পারি। আবার বলতে পারি যে সকল কাপড় হয় কালো, তখন যদি বলি যে কাক হয় কালো, অতএব কি কাক হচ্ছে কাপড়। এই যে যুক্তিটা দিলাম, এইখানে আমরা কি দেখলাম যে এটা হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যার একটা এক্সাম্পল। এখানে কি করা হলো, অ্যারিস্টটল যে বিশেষ একটা কি সিদ্ধান্ত, বিশেষ একটি আশ্রয় বাক্য নিয়েছেন এবং সেখানে একটি বিশেষ সিদ্ধান্তে আসলো কোথা থেকে, সার্বিক একটি আশ্রয় বাক্য থেকে। তখন আমরা ধরলাম যে সকল কাক হয় কালো, তারপরে কাপড়টি হয় কালো, সুতরাং হচ্ছে কি এই কাপড়টি হচ্ছে কাক।
এই যে একটা যুক্তি, এই যুক্তির ক্ষেত্রে কিন্তু আমাদের কি আছে, এটা আকারগত সত্যতা আছে কিন্তু বস্তুগত কোনো সত্যতা নাই। কারণ আমরা এরকম দেখি নাই যে কোনো কাপড় কাক হয়ে গেছে বা কোনো কাক কাপড় হয়ে গেছে, এরকম কোনো এক্সাম্পল কিন্তু না। সত্যের আদর্শকে সামনে রেখে যে বিষয়বস্তু মান নির্ধারণ করে তাকে আদর্শনিষ্ঠ, রাইট। ঠিক আছে, তার মানে কি, যে যখন কোনো আদর্শের আলোকে, অর্থাৎ কোনো বিষয়কে কি করব, আদর্শকে সামনে রেখে একটা স্ট্যান্ডার্ড সেট করব, যে এই স্ট্যান্ডার্ডের আলোকে আমি কোনো বিষয়কে কি করব, মূল্যায়ন করব, তখন সেটা হবে হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। ওকে, এতটুকু তো বোঝা গেল যে যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এটা আমি একটা আদর্শ, একটা স্ট্যান্ডার্ড সেট করে নিলাম যুক্তিবিদ্যার ক্ষেত্রে, যে আমার এই ফর্মে আমার এই এক্সাম্পলটা আমি ফেলবো, তখন কিন্তু ওই আদর্শের আলোকেই আমি মূল্যায়ন করব। যেমন আমি বললাম যে অবরোহ একটা বিষয়কে সেট করলাম, তখন ওইখানে যদি আমি কোনো এক্সাম্পল দেই, সেটা কিন্তু ওই আদর্শের আলোকে কি করা হলো, আলোচনা করা হলো। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারলে ক্লিয়ার লেখেন। ক্লিয়ার, ওকে ওকে। এখন দেখেন, আমরা একটু আলোচনা করব যুক্তিবিদ্যার পরিসর নিয়ে। যুক্তিবিদ্যার পরিসর, যুক্তিবিদ্যা কি কি বিষয় নিয়ে আলোচনা করে। দেখেন, যুক্তিবিদ্যার পরিসর, অর্থাৎ আমরা ইতিপূর্বে আলোচনা করলাম যে যুক্তিবিদ্যার যে কি আছে প্রায়োগিক দিক, যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক সেটা বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, সেটা অন্যান্য যে ডিসিপ্লিন গুলো আছে সেগুলো ক্ষেত্রে হতে পারে। এখন আমরা যুক্তিবিদ্যার পরিসর নিয়ে আলোচনা করব, যুক্তিবিদ্যার পরিসরটা কতটুকু। দেখেন, একটা কথা বলা হয় যে বিজ্ঞান এবং কলার মধ্যে এই যুক্তিবিদ্যার পরিসর কিন্তু নির্ধারিত হয়। অর্থাৎ যত প্রকার বিজ্ঞান আছে তার মধ্যে আমরা যুক্তিবিদ্যার প্রয়োগ করতে পারি। তারপরে বিভিন্ন ধরনের কলা কৌশলী আছে যারা বিভিন্ন কলা কলা শৈলী বা কলার উপরে যে সকল কর্মকাণ্ডগুলো হয় সেগুলো সম্পর্কে কিন্তু আমরা কি করতে পারি, এই যুক্তিবিদ্যার একটি রূপরেখা নির্ধারণ করতে পারি। অর্থাৎ যুক্তি দিয়ে আমরা কিন্তু সকল কিছুকে মূল্যায়ন করতে পারি। ঠিক আছে, যুক্তিবিদ্যার পরিসর, এটা তেমন আলোচনা করার কোনো বিষয় নাই। নেক্সটে যাচ্ছি আমরা। ওকে, নেক্সট। আচ্ছা, আমরা একটুখানি বোর্ড কোশ্চেন সলভ করি। দেখেন, একটু বোর্ড কোশ্চেন সলভ করি। একটু খেয়াল করেন, কয়েকটা এমসিকিউ দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, 18 সালে আসছিল সম্মিলিত বোর্ডে যে যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা, কোন দুই যুক্তিবিদ এ কথা বলেন। এই যে সিকিউ, হ্যাঁ, এমসিকিউ আর সিকিউ এর মধ্যে কিন্তু আমাদের আহ, একটু মিল আছে। সেটা কি, আমরা যে এই যে এমসিকিউর যে বিষয়গুলো পাই, যে যে প্রশ্নটা আসে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে সিউ এর ক নাম্বার ইয়াতে চলে আসে, মানে প্রশ্নে চলে আসে। দেখেন, এইটা এইটা অ্যান্সার করেন তো, দেখেন তো এটা কোনটা হবে, বলেন তো। যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা, কোন দুই যুক্তিবিদ এ কথা বলেন। এই আপনারা অ্যান্সার করেন। দেখেন, এখানে চারটা অপশন আছে, মিলো হোয়াইটলি, আই এম কপিও আলজিস, ম্যানসেলো টমসন, জোসেপো ফাউলার। তন্ময় দেবনাথ বলছেন জোসেফ ও টমসন। বাকিরা আনসার করেন।
একজন বলছেন ম্যানসেল ও টমসন। বাকিরা অ্যান্সার করেন নাই। ওকে, আমরা অ্যান্সার চলে যাই। দেখেন মূল প্রশ্নটা কি, যে যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা। কোন দুই যুক্তিবিদের কথা বলেন? এখানে আমাদের 4টি অপশন আছে, তার মধ্যে একটাতে রাইট অ্যান্সার আছে। দেখেন এটা হচ্ছে মিল ও হোয়েটলি। মিল এবং হোয়েটলি, আপনারা যদি বইটা একবার রিডিং পড়েন তাহলে কিন্তু খুব সহজভাবে বলতে পারবেন। হ্যাঁ, মিল ও হোয়েটলি, যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা। রাইট, এ আনসার রাইট। ওকে, নেক্সটে যাচ্ছি। দেখেন অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয়? অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয়? এটা কিন্তু আমি একটু আগেই বলছি যে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা বা যুক্তি প্রক্রিয়াকে কি বলি আমরা, তার যুক্তি প্রক্রিয়ার ধরনটা কেমন? আধুনিক যুক্তিবিদ্যা, অবরোহ যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা নাকি সাবেকি যুক্তিবিদ্যা? এটার অ্যান্সার করেন। দেখেন অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয়? দুই নম্বরে ঘ, সাবেকি যুক্তিবিদ্যা। বাকিরা অ্যান্সার করেন। বাকিরা অ্যান্সার করেন। সাইকোলজি কবে হবে বলতে পারছি না, সাইকোলজি কবে হবে। তন্ময় দেবনাথ, অবরোহ যুক্তি। পাপ্পু কুমার বলছেন সাবেকি যুক্তিবিদ্যা। ওকে, আমরা অ্যান্সার দেখি। দেখেন অ্যান্সার হচ্ছে খ, অবরোহ যুক্তিবিদ্যা। আমি আলোচনা করছিলাম যে অ্যারিস্টটল যে যুক্তি প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা। কেন অবরোহ যুক্তিবিদ্যা? আমি কিন্তু বলেছিলাম যে অবরোহ যুক্তিবিদ্যাতে কি করা হয়, আমাদের যে আশ্রয় বাক্য থাকে, আশ্রয় বাক্যটা কেমন থাকে? আশ্রয় বাক্যটা থাকে হচ্ছে সার্বিক। আশ্রয় বাক্যটা কেমন? সার্বিক থাকে। এবং এই আশ্রয় বাক্য থেকে আমরা যখন সিদ্ধান্ত নিয়ে আসি তখন কি হয়? সিদ্ধান্ত হয় বিশেষ। সিদ্ধান্তটা হয় কি? বিশেষ। আমি কিন্তু এটা বলছিলাম প্রথমেই, যুক্তিবিদ্যা আলোচনা শুরুতেই বলছিলাম যে অ্যারিস্টটলের যে আলোচনা, অ্যারিস্টটলের আলোচনাতে আমরা যে যুক্তি প্রক্রিয়াটা দেখি সেটা হচ্ছে অবরোহ যুক্তি প্রক্রিয়া, এবং সেখানে কি করা হয়? আশ্রয় বাক্যটা থাকে সার্বিক এবং সিদ্ধান্ত হয় বিশেষ। এটা কিন্তু বলছিলাম। ঠিক আছে, ওকে, নেক্সটে যাচ্ছি। দেখেন লগজ শব্দের অর্থ কি? ঢাকা বোর্ডে আসছিল 17তে, রাজশাহী বোর্ড 16তে। লগজ শব্দের অর্থ কি? আমি বলছিলাম যে গ্রিক শব্দ, ইংরেজি শব্দ লজিক, যেটা আসছে থেকে গ্রিক শব্দ লজিকে থেকে। লজিক শব্দটা হচ্ছে কি? লজিক শব্দটা হচ্ছে গ্রিক শব্দ লগসের। লগস হচ্ছে কি? গ্রিক শব্দের বিশেষণ। আমি কিন্তু বলছিলাম এইটা। এখন দেখেন লগস শব্দের অর্থ কি। এখানে দেওয়া আছে বুদ্ধি বা মেধা, স্মৃতি বা কল্পনা, চিন্তা বা ভাষা, যুক্তি বা অনুমান। এটা কোনটা হবে? অ্যান্সার করেন আপনারা।
3 নাম্বারটার অ্যান্সার করেন। তিন নাম্বারটার অ্যান্সার করেন। লগস শব্দের অর্থ কি? তন্ময় দেবনাথ গ চিন্তা বা ভাষা। ওকে, 3 গ। আগেরটা সাবেকি, আগেরটা অবরোহ যুক্তিবিদ্যা। অবরোহ যুক্তিবিদ্যা থাকলে যদি সাবেকি দেওয়াও থাকে তাহলে অবরোহ অ্যান্সার করবেন, কারণ যদি অবরোহ না থাকে তাহলে সাবেকি অ্যান্সার করবেন। বোঝা গেল? দুইটা যদি থাকে তাহলে অবরোহ অ্যান্সার করবেন, কারণ মূলত তার যুক্তিবিদ্যাটা হচ্ছে অবরোহ প্রক্রিয়ায় তিনি কি করেছেন, আলোচনা করেছেন। সুতরাং প্রথমে যদি আপনার অবরোহ থাকে এবং সেই সাথে যদি কি থাকে, সাবেকি থাকে, তাহলে অবরোহ অ্যান্সার করবেন। আর যদি অবরোহ অ্যান্সার মানে অপশনে না থাকে তাহলে আপনি সাবেকি অ্যান্সার করতে পারেন। ওকে, এটা অ্যান্সার স্মৃতি বা কল্পনা, চিন্তা বা ভাষা। হ্যাঁ রাইট, চিন্তা বা ভাষা হবে, স্মৃতি বা কল্পনা হবে না। অ্যান্সার করছেন তন্ময় দেবনাথ, রাইট। ওকে, নেক্সটে যাচ্ছি। দেখেন, যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান একটু আগেই আমরা আলোচনা করছিলাম। যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? যশোর বোর্ডে আসছিল, কুমিল্লা বোর্ডে আসছিল 2017-তে। অ্যান্সার করেন, যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? 4 নম্বরে খ। 4 নম্বরে খ। 4 নম্বরে খ, যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? ওকে, আমরা অ্যান্সার দেখি। আদর্শনিষ্ঠ বিজ্ঞান, একটু আগে আলোচনা করছিলাম, এটা রাইট। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। লজিক শব্দের অর্থ কি? লজিক শব্দের অর্থ কি? লজিক শব্দের অর্থ কি, এটা অ্যান্সার করেন। দেখেন এইখানে কিন্তু কনফিউশন তৈরি হয় কিভাবে, দেখছেন যে চিন্তা বা ভাষা, আমরা কিন্তু দেখে আসছিলাম যে লগোস, লগোস চিন্তা বা ভাষা, এটা কিন্তু দেখে আসছি লজিক। তারপরে এখানে আবার যুক্তি আছে, আমরা জানি যে লজিক হচ্ছে যুক্তিবিদ্যা। লজিক যুক্তিবিদ্যা, লজিক কিন্তু যুক্তিবিদ্যা। অ্যান্সার করেন 5 নম্বরে। লজিক বলতে আমরা কিন্তু যুক্তিবিদ্যা বুঝি, এইখানে লজিক অর্থটা বুঝতে হবে, ঠিক আছে? লজিকের মানে আমরা বলি যুক্তিবিদ্যা, কিন্তু এইখানে একটা বিষয় খেয়াল করবেন যে এখানে অপশনে দেওয়া আছে, যুক্তিও দেওয়া আছে, চিন্তা বা ভাষাও দেওয়া আছে। আমরা পড়ে আসছি যে লজিকটা কি, লজিকের অর্থ কি। আমরা লজিকের যে সংজ্ঞাটা দিয়েছিলাম, লজিক কাকে বলে? লজিক হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তাহলে এখন আপনারা অ্যান্সার করেন যে লজিক শব্দের অর্থ কি। আবার আমরা কিন্তু এটাও বলি যে লজিক অর্থ হচ্ছে কি, যুক্তিবিদ্যা। এখানে কিন্তু যুক্তিও দেওয়া আছে। এই চারটার মধ্যে কোনটা হবে? দেখেন দুইটা কিন্তু আমাদেরকে এখানে কনফিউশনে ফেলবে, এইটা একটা আর এইটা একটা। এই যে দুইটা, এটার মধ্যে সঠিক কোনটা, চিন্তা বা ভাষা নাকি যুক্তি? এই দুইটার মধ্যে কোনটা? অ্যান্সার করেন। ওকে, আমরা অ্যান্সারে যাই। দেখেন, লজিক, লজিক শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। আপনারা যারা ওই যুক্তিবিদ্যার আঙ্গিকে অ্যান্সার করবেন যে লজিক মানে যুক্তিবিদ্যা, তাহলে লজিক অর্থ আমরা যুক্তি দিয়ে দেই। যুক্তি একটা জিনিস, যুক্তিবিদ্যার একটা জিনিস। আমরা যেটা পড়ছিলাম সংজ্ঞার মধ্যে, সংজ্ঞাটা হচ্ছে কি, সংজ্ঞা হচ্ছে কোনো বিষয়কে সংক্ষিপ্ত আকারে জানার একটা প্রক্রিয়া। সেই ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ ভাষায় যেটা প্রকাশ করা হয়, যে চিন্তাকে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে লজিক। তাহলে কি দেখলাম, যে লজিক শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। এ আপনারা বুঝতে পারছেন এইটা? এটা কি, এটা কি বুঝতে পারছেন নাকি এখানে কোনো কনফিউশন আছে যে
লজিক শব্দের অর্থ চিন্তা ভাষা হবে নাকি যুক্তি হবে? এটা বুঝতে পারলে বলেন ইয়েস, বলেন ইয়েস। বুঝতে পারলে ইয়েস লেখেন। হ্যাঁ পাপ্পু কুমার, আমি বারবার বলছি লজিক, লজিক শব্দের অর্থ যুক্তিবিদ্যা। লজিক শব্দের অর্থ যুক্তিবিদ্যা। এখানে কি বলছে যে লজিক শব্দের অর্থ কি? এখানে কিন্তু যুক্তিবিদ্যা নাই, জাস্ট খালি যুক্তি আছে, আপনি বিদ্যা দিলেন না। যুক্তি একটা ছোট বিষয়, কিন্তু যুক্তিবিদ্যাটা কি সামগ্রিক বিষয় বুঝাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি তো যুক্তিবিদ্যা অ্যান্সার করতে পারেন না, এইটা বুঝতে হবে। আর আমরা সংজ্ঞার মধ্যে কি পড়লাম? সংজ্ঞার মধ্যে পড়লাম যে লজিক বলতে বোঝা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। সুতরাং লজিকটা কি হবে? লজিক অর্থ হবে হচ্ছে চিন্তা বা ভাষা। এইটা বুঝতে পারছেন? এইটা বুঝতে পারলে ইয়েস লেখেন। ওকে ঋত্বিক ঘোষ, ইয়েস। ওকে, দেখেন এটা খুব সহজ একটা কোশ্চেন, একদম সহজ, পানির মতো সহজ। এটা বলেন যে যুক্তিবিদ্যার জনক কে? যুক্তিবিদ্যার জনক কে? যুক্তিবিদ্যার জনক কে? ভাই ভুল করলে চলবে না, ভুল করা যাবে না, আপনারা কনফিউশনে দাগাবেন না। আগে বুঝতে হবে আসলে অ্যান্সারটা কি, সেই জন্য আগে সংজ্ঞা জানতে হবে। সংজ্ঞা না জানলে পারে আপনি কিন্তু ভুল অ্যান্সার করে দিবেন। অ্যারিস্টটল, অ্যারিস্টটল লিখছেন একজন। যুক্তিবিদ্যার জনককে অ্যান্সার করেন, অ্যান্সার করেন। এটা শেষ করে আমি প্যাটার্নটা দেখাবো যে সিকিউ কিভাবে লিখতে হবে আসলে যুক্তিবিদ্যায়। 6 গ অ্যারিস্টটল, সবারই অ্যান্সার মোটামুটি রাইট। আচ্ছা নেক্সটে যাচ্ছি, এটা গ হবে অ্যারিস্টটল। দেখেন এখানে কি বলছে, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি? যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? সহানুমান, অনুমান, অবরোহ, আরোহ, কোনটা নিয়ে আলোচনা করে? এইখানে কিন্তু একটু কনফিউশনের বিষয় আছে ভাই। এটা হচ্ছে কি যে এইটার কথা তো আমরা বলি নাই, এটা বাদ দিলাম, কিন্তু অনুমানের কথা বলা হয়েছে, অবরোহর কথা বলা হয়েছে এবং আরোহর কথা বলা হয়েছে। এই তিনটার মধ্যে আমরা কোনটা দাগাবো সেটা কিন্তু কনফিউশনে পড়ে যাব। তন্ময় দেবনাথ অনুমান, মহতারিমা মণি গ, গ অবরোহ। আচ্ছা আপনারা অ্যান্সার করেন, অ্যান্সার করেন। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যা কি আলোচনা করে? হ্যাঁ আমাদের প্রশ্ন এটাই, মূল আলোচনার বিষয় কি? মামুনুল ইসলাম গ অ্যান্সার করছেন, অবরোহ। আচ্ছা আপনারা যারা অবরোহ অ্যান্সার করছেন একটুখানি খেয়াল করেন, আমি বলছি যুক্তিবিদ্যার মধ্যে কিন্তু এই অবরোহ আলোচনা করা হয়েছে, অবরোহ আলোচনা করা হয়েছে, আবার কি হয়েছে আরোহ আলোচনা করা হয়েছে, এই দুইটা বিষয় কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? এখন অনুমানের কথাও কিন্তু আমি বলছি যে অনুমান কি? অনুমানটা হচ্ছে কি যে কোনো জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে অনুমান, অর্থাৎ কোনো একটা জানা বিষয়। জানা বিষয়টা কি? যেমন আমরা দেখলাম যে ধোঁয়া উঠতেছে, এখন এই ধোঁয়া উঠতেছে, এখানে আমরা কি অনুমান করতে পারি? তার মানে কি ওইখানে আগুন লাগছে, অবশ্যই এইটা আমরা চিন্তা ভাবনা করতে পারি, ঠিক আছে? অর্থাৎ জানা বিষয়ে ধোঁয়া ওঠা এবং অজ্ঞাত বিষয়টা আগুন লাগা, আগুন লাগছে কিনা শিওর না, ওইখানে গিয়ে দেখতে হবে। সুতরাং কি এটা কিন্তু অনুমানের বিষয়। আপনি বললেন অবরোহ, তাহলে আরোহ কি দোষ করলো? যুক্তিবিদ্যা কি আরোহ নিয়ে আলোচনা করে না? আপনারা বলেন যুক্তিবিদ্যা কি আরোহ নিয়ে আলোচনা করে না? যদি অবরোহ লেখেন তাহলে আরোহ বাদ পড়ে যাচ্ছে, এইটা লিখলে এটা বাদ পড়ে যাচ্ছে। তার মানে কি এইগুলো তো অনুমান, তার মানে কি আরোহ অবরোহ এই দুইটা বিষয়ই অনুমানের মধ্যে পড়ে। যুক্তির প্রক্রিয়া, যুক্তির প্রক্রিয়া
সেখানে আমরা অনুমান পাই, অনুমানের মধ্যে আবার অবরোহ আরোহ দুইটা বিষয়কে পাই, ঠিক আছে। ওকে নেক্সট, এইটা অ্যান্সার দেখি, দেখেন অনুমান, হ্যাঁ এইটার অ্যান্সার হচ্ছে অনুমান, রাইট, অনুমান। নেক্সট দেখেন এইখানে আছে লস অফ থট, লস অফ থট গ্রন্থটির রচয়িতাকে, লস অফ থট গ্রন্থটির রচয়িতাকে। চারটা অপশন আছে, মিল, কপি, অ্যারিস্টটল, রাসেল। লস অফ থট অ্যান্সার করেন, অ্যান্সার করেন, লস অফ থট। লস অফ থট গ্রন্থটির রচয়িতাকে। একজন বলছেন ক, বাকিরা বাকিরা বলেন লস অফ থট গ্রন্থটির রচয়িতাকে, বলেন বলেন। ঋত্বিক ঘোষ, অ্যারিস্টটল। লস অফ থট, ওকে আপনারা অনেক স্লো। দেখেন অ্যান্সার করে দেই, কি হবে লস অফ থট, লস অফ থট গ্রন্থটি রচয়িতাকে মিল, মিল না, মিল বলে নাই, কপিও বলে নাই, এটা গ্রন্থ তাদের না। রাসেল না, রাসেলের আলোচনা তো যাই নাই আমরা। দেখেন আমরা অ্যারিস্টটলের আলোচনা করছি, আমরা মূলত যে বিষয়টার আলোচনা করি সেইখান থেকে কোশ্চেনটা করা হয়। অ্যারিস্টটলের আলোচনা খুব ভালোভাবে করা হয়েছে, সুতরাং দেখেন লস অফ থটটা কার, লস অফ থটটা হচ্ছে অ্যারিস্টটলের, লস অফ থট অ্যারিস্টটলের। ওকে আমরা নেক্সটে যাচ্ছি। দেখেন একটা উক্তি আছে যে যুক্তিবিদ্যা হলো দর্শনের সার সত্তা, যুক্তিবিদ্যা হলো দর্শনের সার সত্তা, এইটা আগে বোঝার চেষ্টা করেন যে কি বুঝাইছে। হ্যাঁ যুক্তিবিদ্যা কি, আমি কিন্তু প্রথমেই যুক্তিবিদ্যা আলোচনা করার পূর্বে দর্শনটার কথা বলছিলাম, দর্শনের আলোচনা করছিলাম যে দর্শনের তিনটি শাখা, তার মধ্যে যে তৃতীয় শাখাটা আছে সেটা হচ্ছে কি, মূল্যবিদ্যা। তার মধ্যে আমার তিনটি শাখা আছে, তার মধ্যে একটি হচ্ছে যুক্তিবিদ্যা, তাই না? এটা কিন্তু আমি বলছিলাম। দেখেন যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের সার সত্তা, লজিক ইজ দ্য এসেন্স অফ ফিলোসফি। এই উক্তিটি কে করেছেন? যুক্তিবিদ্যা হলো দর্শনের সার সত্তা। 8, 9, 9, হ্যাঁ 9 অ্যান্সার করেন, 9 অ্যান্সার করেন। 9 অ্যান্সার করেন, হ্যাঁ যুক্তিবিদ্যা হলো দর্শনের সার সত্তা। উক্তিটি কে করেছেন? কে করেছেন? কেউ বলছে অ্যারিস্টটল, কেউ বলছে অ্যারিস্টটল, রাসেল, জোসেফ, কপি। সবাই ক, ক, ক। অ্যারিস্টটল। কেউই সঠিক উত্তর করতে পারেন নাই, সঠিক উত্তর করতে পারেন নাই। দেখেন এটা কি হবে, এইটা হবে রাসেল, 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 এইটা মনে রাখতে হবে। যুক্তিবিদ্যা হলো দর্শনের সার সত্তা, কে বলছেন? রাসেল, রাসেল বলছেন যুক্তিবিদ্যা হলো দর্শনের সার সত্তা। হুম, ওকে আমরা নেক্সটে যাচ্ছি। দেখেন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা আসে, যদিও এটা প্রথম চ্যাপ্টারে দেওয়া হয়েছে, কিন্তু এইটা মূল আলোচনা আছে হচ্ছে আপনার তৃতীয় চ্যাপ্টারে, যুক্তির উপাদানের মধ্যে পাবেন যুক্তিবিদ্যার শব্দ কয় প্রকার, যুক্তিবিদ্যার শব্দ কত প্রকার। যুক্তিবিদ্যার শব্দ কয় প্রকার? লিখছেন তনয় দেবনাথ খ, তনয় দেবনাথ খ লিখছেন। বাকিরা অ্যান্সার করেন, অ্যান্সার করেন, নাহলে তো বুঝতে পারবো না আপনারা ধরতে পারতেছেন কিনা। অ্যান্সার করেন, যুক্তিবিদ্যার শব্দ কত প্রকার? তনয় দেবনাথ আপনি কনফিউশনে, একবার 2, একবার 3,
একটা অ্যান্সার করতে হবে। শব্দ কত প্রকার, এটা নিয়ে অবশ্য বিস্তারিত আলোচনা করা হয়নি। প্রথম অধ্যায়ের আলোচনা একটু কমই আছে, তৃতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনা পাবেন। যুক্তিবিদ্যার শব্দ কত প্রকার, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে একটু বোঝার বিষয় আছে। যুক্তিবিদ্যার শব্দ হচ্ছে 3 প্রকার। যুক্তিবিদ্যায় শব্দ 3 প্রকার, দেখেন অ্যান্সার 3 প্রকার। 3 প্রকারে যুক্তিবিদ্যায় শব্দ, এটা হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? 3 প্রকার, 2 প্রকার বললে ভুল হবে, 3 প্রকার। দেখেন 1 নাম্বারটা কি আমি একটু বলে দেই। পদযোগ্য শব্দ। 2, সহপদযোগ্য শব্দ। 3, পদনিরপেক্ষ। দেখেন 3টা আছে, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ আর পদনিরপেক্ষ শব্দ। পদযোগ্য, সহপদযোগ্য, পদনিরপেক্ষ শব্দ 3 প্রকারের আছে। শব্দ যুক্তিবিদ্যায় 3 প্রকারের, পদযোগ্য, সহপদযোগ্য, পদনিরপেক্ষ। এটার আলোচনা করি নাই, এটার আলোচনা পরবর্তীতে করা হবে, থার্ড চ্যাপ্টারে করা হবে। ওকে, নেক্সটে যাচ্ছি। দেখেন এইখানে আমাদের একটা সিকিউ দেওয়া আছে, হ্যাঁ সিকিউ দেওয়া আছে, দেখেন মামুনুল ইসলাম রাইট, পদযোগ্য, সহপদযোগ্য, পদনিরপেক্ষ রাইট। পাপ্পু কুমার সাহা, বুঝতে পারছেন, বুঝলে ভালো। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা কি এই সিকিউ শুরু করব? এমসিকিউ কিভাবে অ্যান্সার করতে, এটা কি বুঝছেন আপনারা? যদি এমসিকিউ অ্যান্সার করতে হয় কিভাবে বুঝেন তাহলে একটু ইয়েস লেখেন, আর যদি না বুঝেন তাহলে আমি আর একটু বলবো। এমসিকিউ ক্লিয়ার হইলে ইয়েস লেখেন, আমি সিকিউ আলোচনা করব। এমসিকিউ যদি ক্লিয়ার হয় তাহলে একটু ইয়েস লেখেন, আমি সিকিউ আলোচনা করব। কিভাবে কিভাবে আমাদের সিকিউটা অ্যান্সার করতে হবে। যুক্তিবিদ্যার ক্ষেত্রে একটু টেকনিক্যালি না হইলে কিন্তু আপনি বুঝবেন না যে আসলে কোনটার উত্তর কোনটাতে দিব। একই ধরনের কোশ্চেন হয়ে থাকে, কিন্তু ওইটা যদি আপনি একটু না ধরতে পারেন যে আসলে কোনটা বুঝাইতে চাইছে, কোনটা চাইছে, তাহলে কিন্তু আপনি সঠিক অ্যান্সারটা দিতে পারবেন না। জি ভাই, আই আন্ডারস্ট্যান্ড, ওকে, থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। ভাইয়া একটা কথা বলে রাখি, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের সিকিউ এমসিকিউ, সিকিউ এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের কি এমসিকিউ। কারণ কি, এমসিকিউ এ যদি আপনি ভালো মার্কস উঠাইতে না পারেন, যদি কারেক্ট না করতে পারেন ম্যাক্সিমাম, তাহলে কিন্তু সিকিউ যতই লেখেন ওইখানে কিন্তু আপনার মার্কস আগাইতে পারবেন না। আগাইতে পারবেন না, হ্যাঁ ওকে। তাহলে দেখেন আমরা এই সিকিউ শুরু করি। হ্যাঁ, কিভাবে আমাদের লিখতে হবে, সিকিউটা কিভাবে লিখতে হবে, আমাদের প্রথমে উদ্দীপকটা পড়ে নিতে হবে। যে দেখেন কি বলছে এইখানে, যে যুক্তিবিদ্যার একজন শিক্ষক ক্লাসে বললেন। ভাই তার আগে একটা কথা বলে নেই, সেটা একটু ধাঁধা টাইপের। সেটা হচ্ছে কি, দেখেন 2টা বিষয় দিলাম, এক
জ্ঞান। টাকা। দেখেন এই যে আমি দুইটা বিষয় লিখছি, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন যে জ্ঞান আর টাকা, এই দুইটার মধ্যে আপনাদেরকে দিলাম যে আপনারা দুইটার মধ্যে কোনটা চুজ করবেন, কে কোনটা নিবেন একটু বলেন, একটু কমেন্ট করেন যে আমি এইটা নিব। কে কোনটা নিতে চান বলেন, কে কোনটা নিবেন? ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দুইটা বস্তা পড়ে দেখলেন, একটাতে লেখা আছে জ্ঞান আর একটাতে লেখা আছে টাকা, অর্থাৎ ওই বস্তা ভর্তি টাকা আছে আর একটাতে লেখা আছে জ্ঞান, মানে বই আছে ওর মধ্যে, ঠিক আছে, ওর মধ্যে বই আছে আর একটার মধ্যে টাকা আছে। কে কোনটা নিবেন? ঋত্বিক ঘোষ, জ্ঞান নিব। আর 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 সবাই একটু কমেন্ট করেন কে কোনটা নিবেন, এটার একটা ব্যাখ্যা আছে, হাস্যকর হইলে পরে বিষয়টা বুঝার। একজন বলছে জ্ঞান 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 জ্ঞান, জ্ঞান নিবেন, একটু বলেন, বাকিরা বলেন কি নিবেন, এক নাকি দুই, এক নাকি দুই, বাকিরা বলেন। বাকিরা বলেন কি নিবেন। এইখানে একটা ব্যাখ্যা আছে খুবই মজার, খুবই মজার, সেটা হচ্ছে কি, একজন স্টুডেন্ট, ঠিক আছে, মানে পড়াশোনা খুবই কম পারে, খুবই কম পারে বলতে সে মানে কোশ্চেন যদি 10টা করে তার মধ্যে সে 2টার অ্যান্সার দিতে পারে, বাকি 8টা সে দিতে পারে না। ক্লাসের মধ্যে টিচার তাকে বলছে যে এই রহিম তুমি দাঁড়াও, ওই ছেলেটার নাম রহিম, ঠিক আছে, রহিমকে বলছে এই রহিম তুমি দাঁড়াও। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তখন এই দুইটা জিনিস পড়ে আছে, একটা হচ্ছে জ্ঞান এক বস্তা, ঠিক আছে, তার মানে বই আছে এক বস্তা, ওখানে লেখা আছে যে এটার মধ্যে জ্ঞান আছে, আর এক বস্তা আছে হচ্ছে টাকা, তাইলে তুমি কোনটা নিবা? ঠিক আছে, তখন রহিম কি অ্যান্সার দিছে শুনবেন? আপনারা কি লিখছেন? জ্ঞান জ্ঞান, সবাই জ্ঞান। আচ্ছা, তখন রহিম অ্যান্সার দিছে যে স্যার আমি টাকা নিব, মানে দুই, সে চুজ করছে দুই, সে চুজ করছে দুই, রহিম বলছে আমি টাকা নিব। তখন টিচার তারে বলছে যে তুমি কিসের জন্য টাকা নিবা, সবাই তো জ্ঞান নিছে, তুমি কেন টাকা নিবা? তখন বলতেছে যে স্যার যার যেটার অভাব সে তো সেটাই নিবে, তাই না? তার মানে কি, এটা মানে বুঝলেন? এটার মানে হচ্ছে যে রহিমের জ্ঞানের অভাব নাই, রহিমের টাকার অভাব, সুতরাং সে টাকা নিবে, তার মানে রহিমের জ্ঞান আছে প্রচুর, টাকা নাই, সেজন্য সে টাকা নিবে। ঠিক আছে, তা আপনাদের ক্ষেত্রে কি আছে আপনারা বুঝে নেন, জ্ঞান নিবেন না টাকা নিবেন, নিয়ে নেন, ঠিক আছে। ওকে ওকে। ঠিক আছে, এটা জাস্ট একটু মজা করার জন্য বললাম আর কি, টাকা আর জ্ঞানের বিষয়টা, যেহেতু জ্ঞান নিয়ে আলোচনা করতেছি। ওকে, দেখেন আমরা একটু সিকিউটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, উদ্দীপকটা একটু পড়েন ভালো করে, যে যুক্তিবিদ্যার একজন শিক্ষক ক্লাসে বললেন মানুষ জন্মসূত্রেই জানার জন্য কৌতূহলী, অর্থাৎ কি, মানুষ জন্ম থেকেই জানতে চায়, প্রথমে সে নিজে জানতে চায় এবং পরে সে অন্যকে জানতে সাহায্য করে, চিন্তা ও ভাষা এই দুটি মানুষের জানার জন্য অত্যন্ত শক্তিশালী মাধ্যম। চিন্তা এবং ভাষা কি, মানুষের জানার জন্য অত্যন্ত শক্তিশালী মাধ্যম। প্রাচীন গ্রিক সভ্যতায় মহান দার্শনিক অ্যারিস্টটল ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত জ্ঞানের একটি স্বতন্ত্র শাখার সূচনা করে, পরবর্তীতে জর্জ বুলের মাধ্যমে তা আধুনিক রূপ হিসেবে মর্যাদা লাভ করে। তাহলে কি দেখলাম উদ্দীপকে? আমরা দেখলাম যে শিক্ষক ক্লাসে বললেন যে মানুষ জন্মসূত্র থেকেই জানার চেষ্টা করে, প্রথমে সে নিজে জানতে চায় এবং পরে সে অন্যকে জানাতে সাহায্য করে। যেমন মনে করেন আমি বই টই পড়ে আসছি, প্রথমে নিজে জানছি, পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, খুবই সিম্পল, ঠিক আছে। এখন মানুষের যে চিন্তা ভাবনা, এইগুলো মানুষের জানার জন্য অত্যন্ত শক্তিশালী মাধ্যম হচ্ছে কি, ভাষা, অর্থাৎ ভাষা না থাকলে আমার চিন্তা তো আমি কারোর কাছে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ ভাষার মাধ্যমে কিন্তু আমার ভাব আদান প্রদান করে থাকি, ভাবের আদান প্রদান করে থাকি, তাই না? তাহলে কি হবে, ভাষাকে প্রথমে জানতে হবে, তারপরে আমরা কি করব, আমাদের এই চিন্তাগুলোকে তার মাধ্যমে প্রকাশ করতে পারবো। সেই জন্য লজিকটাকে অ্যারিস্টটল কি হিসেবে দেখছেন, লজিকটাকে কিন্তু সে একটি ভাষা বা চিন্তার বিজ্ঞান হিসেবে কল্পনা করেছেন, তাই না? এবং এই চিন্তাধারা কি হয়েছে, পরবর্তীতে জর্জ বুলের মাধ্যমে তা একটি আধুনিক রূপ হিসেবে লাভ করছেন। আপনারা যারা আইসিটি পড়েন, জর্জ বুল
বুলিয়ান অ্যালজেব্রা নাম শুনছেন নাকি? বুলিয়ান অ্যালজেব্রা, এই জর্জ বুল কিন্তু এই যুক্তিবিদ্যার এই যে বিষয়গুলোকে সংশ্লেষণ বিশ্লেষণ করে বোঝার পরে কিন্তু তার ওই বুলিয়ান অ্যালজেব্রাটা মানে ধারণা দেন আর কি, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমাদের প্রথম প্রশ্নটা কি। প্রথম প্রশ্ন হচ্ছে লগস শব্দের অর্থ কি? লগস শব্দের অর্থ কি? একটা কথা বলি, ওই যে লজিক, লগস, লজিকে, এই তিনটার যেটাই আসুক ভাই, এটার অ্যান্সার কিন্তু সেমই হবে। সেম হবে কি ক্ষেত্রে? যে এই যে চিন্তা, ভাষা, ভাষা বা চিন্তা, এগুলো কিন্তু আমাদের কি এইটার অ্যান্সার হবে, যে লগস, লজিক, লজিকে যাই আসুক, এইটা দ্বারাই তো বোঝাচ্ছে যে চিন্তা বা ভাষা। অর্থাৎ লগস শব্দের অর্থ কি তাইলে? চিন্তা বা ভাষা, এইটা তো পারলেন, ঠিক আছে। এটা কিন্তু পাইরে গেলেন, এই 1 নাম্বার মানে ক নাম্বার প্রশ্নটা কিন্তু পারলেন, ঠিক আছে। এই ক নাম্বার কিন্তু ক্লিয়ার, ক নাম্বার ক্লিয়ার। হ্যাঁ, দেখেন এটা পারছেন। হ্যাঁ, লগস শব্দের অর্থ হচ্ছে কি? ভাষা বা চিন্তা। এখন যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়, এই যে কোশ্চেনটা আছে আমাদের, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়। দেখেন এই যে খ নাম্বার, যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়, দেখেন প্রথমে একটা নিয়ম বলে দেই, আপনারা হয়তো জানেন, আবার না জানলে পরে সমস্যা নাই, আমি একটু জানার জন্য বলে দেই যে অ্যান্সারটা কিভাবে করতে হবে। প্রথমে যে ক নাম্বার প্রশ্নটা থাকবে, মানে অ্যাজ ইট ইজ অ্যান্সার করতে হবে, যা চাইবে সেটাই দিতে হবে, একটা কথা বেশিও লিখবেন না, একটা কথা কমও লিখবেন না, ঠিক আছে। কারণ কি, ওটার মার্কস হচ্ছে 1, সুতরাং আপনি এক্সাক্ট অ্যান্সার দিলে পরে 1 মার্কস পেয়ে যাবেন, একদম এক্সাক্ট মার্কস পেয়ে যাবেন হচ্ছে এক্সাক্ট অ্যান্সারের মাধ্যমে, ঠিক আছে। এইটা নিয়ে তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়, এটা যখন খ নম্বরে আসলো তখন কিন্তু আপনাকে এইখানে দুইটি প্যারা লিখতে হবে। হ্যাঁ, এইটার অ্যান্সারে কি করবেন, দুইটা প্যারা লিখবেন, অর্থাৎ কি আপনার মার্কস 2, আপনি প্যারা লিখবেন দুইটা। প্যারা দুইটা কি লিখবেন? প্রথম যেটা লিখবেন যে যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়, যুক্তিবিদ্যার একটা হলিস্টিক, অর্থাৎ কি সামগ্রিক যে একটা সংজ্ঞা, মানে সার্বজনীন স্বীকৃত যে সংজ্ঞাটা, সেটা আগে আপনি দিয়ে নেবেন যে যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়, মানে যুক্তিবিদ্যা কাকে বলে, ঠিক আছে। তারপরে আপনি একটুখানি বর্ণনা করবেন যে যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়, অর্থাৎ যুক্তিবিদ্যা কি কি নিয়ে আলোচনা করে, এগুলো এগুলো আলোচনা করবেন, ঠিক আছে। এরকম হইতে পারে, আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, যে যদি আসে যে যুক্তিবিদ্যা বলতে কি বোঝো, তখন আপনারা কি বলবেন, প্রথমে একটা সংজ্ঞার মতো দিয়ে দিবেন, যেটা 1 নাম্বারে মানে ক নাম্বারে করে থাকেন। এই রকম ভাবেই এই খ নাম্বার অ্যান্সার করতে হবে। কিরকম দেখেন, যুক্তিবিদ্যা বলতে বোঝায় ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে, এক কথায় অ্যান্সার দিয়ে দিলেন কিন্তু এই খ নাম্বারের প্রথম অংশটা, যে যুক্তিবিদ্যা বলতে বোঝায় কি, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে, এটা কিন্তু সংজ্ঞার মধ্যে পড়ে, দিয়ে দিলেন 1 মার্কস আপনি কিন্তু পেয়ে গেছেন অলরেডি। এখন দেখেন এই যে বলছি দুইটি প্যারা, দুইটির মধ্যে কিন্তু একটি আপনি লিখলেন, ঠিক আছে, একটি লিখছেন, দুইটির মধ্যে একটি লিখছেন যে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে, যুক্তিবিদ্যা বলতে বোঝা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। এখন দেখেন এই যে একটা প্যারা লিখলেন, এরপরে কিন্তু আমাদের আর একটা প্যারা বাকি থাকলো, আর একটা প্যারা বাকি থাকলো, তার মানে কি হাফ হয়েছে, আমাদের আরো হাফ লিখতে হবে, ঠিক আছে। তার মানে 1 মার্কস পাইছি, আর 1 মার্কস এর জন্য আমাকে কি লিখতে হবে, দেখেন আমি বলে দেই যে এই যে যুক্তিবিদ্যা, এইটা একটু বিস্তারিত বলা যায় যে আমরা যত ধরনের যুক্তি দেই সবগুলো কি বৈধ, সবগুলো কি বৈধ? বৈধ না, কিছু আছে অবৈধ। তার মানে কি, যুক্তিবিদ্যার কাজ হচ্ছে যে যুক্তির মধ্যে কি করবে, বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিগুলোকে আলাদা করবে, আলাদা করে বিশ্লেষণ করবে, ঠিক আছে। অবৈধ যুক্তিকে আলাদা করে বিশ্লেষণ করবে, ঠিক আছে। এই যে বিদ্যা, অর্থাৎ বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে আলাদা করার যে বিদ্যা, যে বিজ্ঞান, সেটাই হচ্ছে যুক্তিবিদ্যা, ঠিক আছে। এখন দেখেন তার মানে কি, এই যে আমি একটা প্যারা লিখলাম, লেখার পরে যে আমি দ্বিতীয় প্যারায় গেলাম, যা ওইখানে কি হলো, যে আমি বললাম যে যুক্তিবিদ্যা কি করে, বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে আলাদা করে, এবং আলাদা করার পরে আর আরেকটা কিছু লিখবেন, অর্থাৎ একটু বাড়াইতে হবে, তাই না। 1 মার্কস তো পেয়ে গেছেন, আবার আরেকটা কথা যখন লিখছেন এখন কিন্তু হাফ মার্কস পেয়ে গেছেন, আর হাফ মার্কস বাকি আছে। তার মানে কি, আপনার অলরেডি 2 এর মধ্যে 1.5, অর্থাৎ কি 1.5 মার্কস আপনি পেয়ে গেছেন অলরেডি, যতটুকু লিখছেন, ঠিক আছে। আর আরেকটা কথা লিখতে হবে কি, যে এই যে বৈধ যুক্তি, অর্থাৎ
বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি আলাদা করে বৈধ যুক্তির স্বরূপটা আলোচনা করেই হচ্ছে যুক্তিবিদ্যা। সেটাই হচ্ছে কি যুক্তিবিদ্যা। অর্থাৎ যুক্তিবিদ্যা বলতে কি বোঝায় আপনি কিন্তু এটা লিখতে পারছেন। এই 2 নাম্বার কিভাবে লিখতে হবে বুঝতে পারছেন? বুঝতে পারলে ইয়েস লেখেন, বুঝতে পারলে ইয়েস লেখেন, বুঝতে পারলে ইয়েস লেখেন। বুঝতে পারলে ইয়েস লেখেন। বুঝতে পারলে ইয়েস লেখেন। আপনারা কি আছেন আমার সাথে? বুঝতে পারলে একটু ইয়েস লেখেন, তাইলে আমি গ নাম্বার কিভাবে লিখতে হবে এইটা নিয়ে একটু আলোচনা করি। ঋত্বিক ঘোষ ইয়েস, ইয়েস, ইয়েস। যুক্তিবিদ্যায় যতটুকু চাই ততটুকু লিখতে হয়, বেশি লিখলে কোনো লাভ হয় না। রাইট, রাইট, এক্সাক্ট টুকু লিখতে হবে, বেশি লেখার কোনো দরকার নাই। এটা অনেকটা ভাই ম্যাথমেটিক্যাল টাইপ আর কি, ঠিক আছে? এটা অনেকটা গণিতের মতো, এটা অনেকটা গণিতের মতো, যদিও আমরা ওই পার্টে যাই নাই এখনো, তবে এটা অনেকটা গণিতের মতো, যুক্তিবিদ্যা গণিতের মতো, ঠিক আছে? হুম, ওকে, তাহলে আমরা 3 নাম্বারে চলে যাচ্ছি, ঠিক আছে? দেখেন, খেয়াল করেন 3 নাম্বারে কি বলছে, অর্থাৎ গ নাম্বারে বলছে যে উদ্দীপকে জ্ঞানের কোন শাখার উৎপত্তির কথা ইঙ্গিত করা হয়েছে তা উল্লেখপূর্বক বিষয়টি ব্যাখ্যা করো। কোন শাখার কথা উল্লেখ করা হয়েছে? একটা কথা বলে নেই যে আমাদের যেহেতু এটা গ, ঠিক আছে, তো গড় ক্ষেত্রে আমরা কয়টা প্যারা লিখবো? গড় ক্ষেত্রে আমরা 3টা প্যারা লিখবো, 3টি প্যারা, ঠিক আছে? 3টি প্যারা লিখবো। প্রথম কথা হচ্ছে কি, উদ্দীপকে জ্ঞানের কোন শাখার উৎপত্তির কথা ইঙ্গিত করা হয়েছে তা উল্লেখপূর্বক বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে প্রথম দেখো আমরা কি লিখবো, যে জ্ঞানের কোন শাখার উৎপত্তির কথা ইঙ্গিত করা হয়েছে। এই যে কথাটা, এখানে কিন্তু আমরা এক কথায় দিতে পারি যে উদ্দীপকে জ্ঞানের যুক্তিবিদ্যার শাখার উৎপত্তির কথা ইঙ্গিত করা হয়েছে, যেহেতু আমরা যুক্তির কথা বলছি। অর্থাৎ কি, যে একজন প্রথমে জানবে, পরে তাকে সেইটা আবার কি করবে, সেই জানাটা আবার অন্যজনকে জানাইতে চাইবে, ঠিক আছে? তারপরে কি হইলো, যে এই যে জানাজানির বিষয়টা, এই যে চিন্তা বা ভাষা, এই যে এখানে একটা কথা আছে যে চিন্তা ও ভাষায় দুটি মানুষের জানার জন্য। আমরা জানি লজিক কি, লজিক শব্দের অর্থ যে চিন্তা বা ভাষা, চিন্তা ও ভাষা যাই থাকুক, তার মানে কি টোটাল বিষয়টা নির্দেশ করতে হচ্ছে কাকে? যুক্তিবিদ্যার শাখার উৎপত্তির কথা ইঙ্গিত করা হয়েছে, তাই না? এখানে তো নীতিবিদ্যার কথা বলা হয় নাই। নীতিবিদ্যার কথা হলে উচিত অনুচিত বিষয়গুলো চলে আসতো, এখানে আসছে কি, যে চিন্তা ও ভাষার কথা চলে আসছে। সুতরাং কি, এখানে আমাদেরকে এক্সাক্ট অ্যান্সার করতে হবে, সেটা হলো যে জ্ঞানের কোন শাখার উৎপত্তির কথা বলা হয়েছে। আমরা কি লিখবো? আমরা লিখবো যুক্তিবিদ্যার। হ্যাঁ, 3টা প্যারা জ্ঞানমূলক অনুধাবক প্রয়োগ, রাইট। তনয় দেবনাথ, গ নাম্বার কি ভাষায় প্রকাশিত বিজ্ঞানের কথা বলা হয়েছে? হ্যাঁ, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ মূল কথাটাকে তুলতে হবে, সেটা হচ্ছে কি যুক্তিবিদ্যা। জ্ঞানের কোন শাখা? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত শাখা তো নাই, এরকম তো শাখা নেই, ওইটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞার যে মূল বিষয়, কাকে সংজ্ঞা দিচ্ছি? সংজ্ঞেয় পদ। সংজ্ঞেয় পদটা হচ্ছে কি? সংজ্ঞেয় পদটা হচ্ছে যুক্তিবিদ্যা। সংজ্ঞেয় পদটা হচ্ছে যুক্তিবিদ্যা। তার মানে কি, এখানে কোনটার কথা বলা হয়েছে? যুক্তিবিদ্যার কথা বলা হয়েছে। জ্ঞানের কোন শাখা? যুক্তিবিদ্যা শাখা। এইটা বোঝা গেছে তো? তাহলে আমি লিখলাম যে জ্ঞানের যুক্তিবিদ্যা শাখার কথা বলা হয়েছে। একটা এক্সাক্ট অ্যান্সার দেওয়ার কারণে কিন্তু আমি 1 মার্ক অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? বাকি থাকলো 3।
বাকি থাকলো 2। তার মানে কি আমাদের আর 2টা প্যারা লিখতে হবে। 2টা প্যারার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে যে কোন শাখার কথা বলা হয়েছে, আমরা লিখলাম যুক্তিবিদ্যা। এখন যুক্তিবিদ্যাটা কি সেটা কিন্তু আমরা লিখলাম, তাহলে প্যারা হয়ে গেল কয়টা, 2টা হয়ে গেল। 2-এর জন্য আমরা পাইলাম আর 1 মার্কস, তাহলে বাকি থাকলো একটা উল্লেখপূর্বক বিষয়টি ব্যাখ্যা করা হলো। এখন এই যে উদ্দীপকে দেওয়া আছে, এই যে চিন্তা বা ভাষায় প্রকাশিত মানুষের জানার মাধ্যম বা জানার যে প্রক্রিয়া, এই এই প্রক্রিয়াটা হচ্ছে যুক্তিবিদ্যাকে নির্দেশ করছে। এই উদ্দীপকটা একটুখানি নিয়ে এসে এর সাথে রিলেট করে দিলে পরে আমাদের আর একটা প্যারা কমপ্লিট হয়ে গেল। তার মানে কি এইখানে যে আমি যে প্রসেসটা বললাম, এই প্রসেসে লিখলে পারে এখানে 3-এর মধ্যে 3ই মাস্ট দিবে, মানে কাটার কোনো ওয়ে নাই, নো ওয়ে, নো ওয়ে। একটা কথা বলি যে আমি আমি ইন্টারমিডিয়েটে, হ্যাঁ ইন্টারমিডিয়েটে থাকতে আমি লজিক পড়ছি, এবং সেইখানে আমার বোর্ড এক্সামে তখন তো ছিল আমাদের হচ্ছে 70, মানে 7টা কোশ্চেন লিখতে হইতো, ঠিক আছে। 70-এর মধ্যে 70 ছিল সিকিউ, সিকিউ ছিল 70-এর মধ্যে আমি 64 পাইছিলাম আর কি, ঠিক আছে। 70-এর মধ্যে 64 পেয়ে গেছিলাম। তার মানে কি আমার কিন্তু মার্কস খুব বেশি কাটতেই পারে নাই, হয়তো হাফ মার্কস বা 1 মার্কস কোনো একটা 2টা 3টাতে কাটছে, এর বেশি কিন্তু কাটতে পারে নাই, ঠিক আছে। তাইলে কি এক্সাক্ট কথা যদি আমি লিখি বা এক্সাক্ট অ্যান্সারটা যদি আমি দিতে পারি, তাহলে কিন্তু আমার একদম 3-এর মধ্যে 3 পেয়ে যাব, ঠিক আছে, 3-এর মধ্যে 3 পাবো। এখন এই গ নাম্বারটা কি বোঝা গেল কিভাবে লিখতে হবে? হ্যাঁ, যারা যারা এইভাবে আনসার করেন তারা মার্কস পাবেন, শিওর মার্কস পাবেন। আর যারা একদম ঢালাও লেখার চেষ্টা করেন, ভাই প্যারা করবেন, প্যারা করতে হবে, প্যারা না করলে পারে টিচারদের চোখে পড়বে না, তাহলে মার্কস কিন্তু ওইভাবে দিবে না। যেখানে 3 মার্কস আপনাকে ওইখানে 2 মার্কস দিয়ে বিদায় করে দিবে বা 1.5 মার্কস দিয়ে বিদায় করে দিবে, ঠিক আছে। যদি প্যারা দিতে পারেন তাহলে কিন্তু আপনি 3-এ 3ই পাবেন শিওর, যদি এক্সাক্ট কথাটা লিখতে পারেন 3-এ 3ই দিবে। গ নাম্বার বুঝতে পারছেন? গ নাম্বার বুঝতে পারলে আমি একটু ঘ নাম্বার দেখাই দিতে চাই যে ঘ নাম্বারটা কি করতে হবে। বুঝতে পারলে ইয়েস লেখেন, ইয়েস লেখেন, আমি নেক্সটে যাব। বুঝতে পারলে ইয়েস লেখেন, বুঝতে পারলে ইয়েস লেখেন। বুঝতে পারলে ইয়েস লেখেন, নেক্সটে চলে যাব। আচ্ছা, তাহলে আমি ঘ নাম্বারে চলে যাচ্ছি। হ্যাঁ, ঘ নাম্বার, ঘ নাম্বারে দেখেন কি বলছে, যে উদ্দীপকের নির্দেশিত বিষয় উল্লেখিত 2জন দার্শনিকের অবদান মূল্যায়ন করা হলো বা করো, ঠিক আছে। এখন দেখেন এই যে উদ্দীপকে যে নির্দেশিত বিষয়টা আছে, এখানে আমরা দেখছি যে জর্জ বুলের নাম তো দেওয়াই আছে, ঠিক আছে, জর্জ বুলের নামটা দেওয়া আছে, অর্থাৎ জ্ঞানের যে একটি স্বতন্ত্র শাখা, এই যে যুক্তিবিদ্যা, ঠিক আছে, এই যুক্তিবিদ্যাটা জর্জ বুল কিন্তু এই আধুনিক রূপ দান করেছেন। আমরা যদিও যে সাবেকি যুক্তিবিদ্যার কথা বললেন না অ্যারিস্টটলের, যেখানে আমি বললাম যে যদি অবরোহ থাকে তাহলে পদ্ধতির ক্ষেত্রে কিন্তু অবরোহ দিতে হবে, ঠিক আছে, অবরোহ দিতে হবে। আর যদি অবরোহ না থাকে তাহলে সাবেকি দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এখন ওই যে সাবেকি তার মানে কি, ওই যে প্রাচীন যে বিষয়টা ছিল অ্যারিস্টটলের, ওইটাকে একটা আধুনিক রূপ দেওয়ার চেষ্টা করছেন জর্জ বুল, জর্জ বুল। আপনারা যদি আইসিটি পড়েন তাহলে বুলিয়ান অ্যালজেব্রা নামে একটা চ্যাপ্টার পাবেন, দেখবেন ওইখানে আছে, ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা। হ্যাঁ, আইসিটি হচ্ছে এই যে 2টা ডিজিট নিয়ে কাজ করে, আপনি দেখছেন নাকি, এই যে সংখ্যা পদ্ধতি 1 আর হচ্ছে 0, ঠিক আছে, এই যে 2টা বিষয় নিয়ে কাজ করে কিন্তু 1 0। কম্পিউটার কিন্তু এই 2টা ফাংশন নিয়েই কাজ করে 1 0, এই কিন্তু 1 আর 0 ছাড়া কিন্তু সে কিন্তু অন্য কোনো ভাষা বুঝে না। আমরা যে ভাষায় ইনপুট করি না কিন্তু 1 0-এর মাধ্যমে কিন্তু সে কনভার্ট করে নেয়, ঠিক আছে। ওকে, দেখেন তাহলে কি বলছে, যে উদ্দীপকে নির্দেশিত বিষয় উল্লেখিত 2জন দার্শনিকের অবদান মূল্যায়ন করো। একজন কিন্তু দেওয়া আছে অলরেডি, একজন হচ্ছে কি জর্জ বুল। জর্জ বুল কি করছেন, আলোচনাটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা এই যে 2জন দার্শনিকের নাম চাইছে, এই 2জনের দার্শনিকের নাম কি লিখতে হবে, যে উদ্দীপকে নির্দেশিত বিষয় উল্লেখিত 2জন দার্শনিক হচ্ছে, প্রথমে দিলাম হচ্ছে জর্জ বুল, লিখলাম প্রথমে হচ্ছে জর্জ বুল, হ্যাঁ,
ও আমরা লিখবো হচ্ছে কি, আরেকজন আছে লাইবনিজ। জর্জ বুল এবং লাইবনিজ, ঠিক আছে, জর্জ বুল এবং লাইবনিজ এরা দুইজন কিন্তু এই যে যুক্তিবিদ্যার যে সাবেকি ধারণা ছিল বা অবরোধ যে ধারণা ছিল, ওই ধারণা থেকে বেরো এসে তারা একটা আধুনিক রূপ দেওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে। আধুনিক রূপ দিচ্ছেন কে কে? জর্জ বুল ও লাইবনিজ। এই দুইজনের কথা কিন্তু একটু আলোচনা করতে হবে, ঠিক আছে। এইটা আপনারা বই একবার রিডিং করলে পেয়ে যাবেন কি কি বলছে, ঠিক আছে। আমি তো বিস্তারিত যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে ধরাই দিলাম যে অ্যান্সারটা কিভাবে করতে হবে, ঠিক আছে। এইটা কি বুঝতে পারছেন? এই যে দুইজনের আলোচনা, এটা কয়টা প্যারায় লিখবেন? এটা লিখবেন হচ্ছে 4টা প্যারায়, 4টি প্যারা হবে, এইটা প্যারা হবে 4টি, 4টি প্যারা, হ্যাঁ। 4টি প্যারায় কোনটায় কি থাকবে জানেন? প্রথমে 1 নাম্বার প্যারায়, 1 নাম্বারে জাস্ট খালি এই যে দুইটা নাম আছে, এই যে দুইটি নাম, নাম নাম কিভাবে লিখছেন? যে উদ্দীপকে নির্দেশিত বিষয়ে, হ্যাঁ, দুইজন দার্শনিক হলেন কে? জর্জ বুল ও লাইবনিজের অবদান মূল্যায়ন করা হলো। এইটা হচ্ছে একটা প্যারা চলে গেল, ঠিক আছে। এখানে কিন্তু আপনি 1 মার্ক পেয়ে গেছেন, 1 মার্কস। নাম্বার 2, 2 এর ক্ষেত্রে কি করবেন? 2 নাম্বারের ক্ষেত্রে প্রথমে জর্জ বুল আলোচনা করবেন, জর্জ বুল, হ্যাঁ, জর্জ বুল আলোচনা করবেন। 3 নাম্বারে কি করবেন? 3 নাম্বারে হচ্ছে লাইবনিজ, লাইবনিজ, হ্যাঁ, লাইবনিজ আলোচনা করবেন। 4 নাম্বারে হচ্ছে আপনি উপসংহার দিবেন একটা, এই দুইজনের আলোচনার সাথে উদ্দীপকের যে আলোচনার মিল আছে। দেখেন, তাহলে আমাদের যে 4টা প্যারা, প্রথম প্যারায় নাম দিয়ে দিলেন, নাম দিয়ে এটা শুরু করলেন। দ্বিতীয় প্যারায় কি? জর্জ বুল, জর্জ বুলের অবদানটা কি লিখবেন? লাইবনিজ, লাইবনিজটা মুছে গেছে, হ্যাঁ, হ্যাঁ, লাইবনিজ, লাইবনিজের আলোচনাটা লিখবেন। লেখার পরে এই যে দুইজন ব্যক্তির সাথে উদ্দীপকের যে মিল আছে, এইটা দিয়ে একটা উপসংহার বানাই দিবেন, যেমনি লিখেন। এটা 3.5 আপনি পাইতে বাধ্য আউট অফ 4, ঠিক আছে। এইটা 3.5 আপনি পেয়ে যাবেন, আর যদি ভালো লিখতে পারেন 4.4 দিয়ে দেবেন, 100%, 100% 4.4 পেয়ে যাবেন। আর যদি একটুখানি সমস্যা থাকে, হয়তো অনেক সময় দেখা গেল যে জর্জ বুল মনে আছে, লাইবনিজের কথা মনে নাই, যদি একটুখানি হেরফের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 3.5 পেয়ে যাবেন। তাহলে কি হইলো? ওইখানে পাইলেন হচ্ছে 1 + 2 + 3 হচ্ছে 3.5, অর্থাৎ 3.5। তাহলে টোটাল আসলো কত? টোটাল আসলো হচ্ছে 6, 9, 9.5। আপনি কিন্তু 9.5 পেয়ে গেছেন, আপনি 9.5 পেয়ে যাবেন, এই 10-এর মধ্যে 9.5 পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমাদের সিকিউ অ্যান্সার করার মাধ্যম। এইটা কি একদম ক্লিয়ার হয়েছেন? আপনারা বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে কিভাবে লিখতে হবে এই সম্পর্কে? কোনো কোশ্চেন না থাকলে ইয়েস লিখে ফেলেন, ইয়েস লিখে ফেলেন। আমি শেষ করে দিব, হ্যাঁ, শেষ করে দিব, শেষ করে দিব। ইয়েস লিখে ফেলেন, বুঝতে পারলে ইয়েস লেখেন, হ্যাঁ। ইয়েস লেখেন। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? এনি কোশ্চেন? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোশ্চেন থাকলে বলতে পারেন। কোশ্চেন থাকলে বলতে পারেন। তো আমাদের আজকের আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ক্লাসে থার্ড চ্যাপ্টার ক্লাস হবে। থার্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থার্ড চ্যাপ্টারে আছে হচ্ছে আমাদের কি? যুক্তির উপাদান। যুক্তির উপাদান, একটা যুক্তি হইতে গেলে কি কি উপাদান প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব থার্ড ক্লাস, থার্ড চ্যাপ্টার, নেক্সট ক্লাসে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে।
মামুন ভাই কাজ করেন? ওটা শেষ হয়ে গেছে বুঝছেন, হ্যাঁ ওটা লাইটটা অফ করে দিন, হ্যাঁ।